তো লেডিজ এন্ড জেন্টলম্যান, গত ক্লাসে আমাদের টপিক ছিল স্যাম্পলিং টেকনিক, যে আমরা ডাটা থেকে স্যাম্পল কিভাবে কালেক্ট করব। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, গত ক্লাসে আমাদের আমাদের টপিক ছিল স্যাম্পলিং টেকনিক, যে আমরা ডাটা থেকে স্যাম্পল কিভাবে কালেক্ট করব। তো এই স্যাম্পলিংটা কেন দরকার, স্যাম্পলিংটা একটা রিসার্চের কোন জায়গায় দরকার, সেই জন্য তোমাদেরকে ক্লাসের শুরুতে আমি একটা অদ্ভুত একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে তোমার সোডা আর আইসক্রিম ভায়োলেন্সের সাথে রিলেটেড কিভাবে। তো আমাদের প্রবলেমটা কি ছিল, যে সোডা আর আইসক্রিম বায়োলজির সাথে কিভাবে রিলেটেড, এটাকে ব্যাখ্যা করার জন্য বলছিলাম যে এখানে আমরা দুইটা থিওরি দ্বারা করেছিলাম। থিওরিগুলো কি কি ছিল? থিওরিগুলো ছিল যে তোমার আইসক্রিমের জন্য থিওরি কি ছিল, যে তোমার টেম্পারেচার ওয়াজ হায়ার, এটা ছিল একটা ব্যাখ্যা। আর ভায়োলেন্সের জন্য ব্যাখ্যাটা ছিল যে তোমার ওই ইয়াঙ্গার পিপল ডাইজ ফ্রম অ্যাক্সিডেন্ট, ইয়াঙ্গার পিপলস ডাই ফ্রম অ্যাক্সিডেন্ট, ফ্রম রোড অ্যাক্সিডেন্ট, এটা ছিল আমাদের ব্যাখ্যাটা। আচ্ছা, তো এই যে দুইটা ব্যাখ্যা আমরা দ্বারা করেছি, আমরা আমাদের এই যে দুইটা ব্যাখ্যা দিছি আমাদের এই দুইটা জিনিসকে এক্সপ্লেন করার জন্য, যে তোমার আইসক্রিম খাইলে আর সোডা খাইলে কিভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়, আর ভায়োলেন্স আর ওই কিভাবে হাঙ্গর অ্যাটাক করে, দুইটার ব্যাখ্যার জন্য আমরা যে দুইটা জিনিস দ্বারা করেছি। তো এখন এই যে দুইটা ব্যাখ্যা আমরা দ্বারা করছি, এই দুইটা জিনিসকে ব্যাখ্যা কর যখন নাকি আমরা রিয়েল লাইফে চেক করতে যাব, তখন আমাদের কি করতে হবে? কিছু স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে, যেটাকে আমরা বলি হাইপোথিসিস। হাইপোথিসিসটা তাহলে কি জিনিস? হাইপোথিসিস হচ্ছে একটা স্টেটমেন্ট যেটা ব্যাখ্যা করে যে আমার এই থিওরিটাকে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। যেমন আমি চেক করতে চাই, যেমন টেম্পারেচার তোমার উম, আমরা এখন চেক করতে চাই যে টেম্পারেচারটা মোর দেন 35 কিনা, এটা আমরা চেক করতে চাই। অথবা আমরা বলতেছি যে টেম্পারেচারটা যদি 35-এর সমান হয়, তাহলে হয়তো তোমার এই হাঙ্গরের অ্যাটাকটা বেশি হইতেছে, এটা আমরা বলতে চাই। অথবা বলতে চাই যে আমার এজ, যেটা আমি বললাম যে এজ যখন নাকি অ্যারাউন্ড 22 থাকে, তখন এই ঘটনাটা ঘটে, আমরা এই জিনিসটা চেক করতে চাই। তো এগুলোকে আমরা বলছিলাম হাইপোথিসিস। তো এই হাইপোথিসিসটা ট্রু না ফলস, এটা চেক করার জন্য আমরা আমাদের রিসার্চের ডিজাইনটা করি। রিসার্চের ডিজাইনের মধ্যে থাকে যে আমাদের ডাটা কালেকশনের কনসেপ্টটা কিরকম হইতে হবে, ডাটাটা কোথা থেকে কালেক্ট করতে হবে, এবং আমার ডাটা কালেকশনের মেথডটা কি হবে, স্যাম্পলিং মেথডটা কি হবে। তো এই জায়গাতেই আমাদের স্যাম্পলিংটা লাগে, এবং এরপরে তোমাদেরকে আমি স্যাম্পলিং এর ডিটেলস পড়াইছিলাম। স্যাম্পলিং দুই রকম হতে পারে, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এবং দুইটাই লাগে আমার প্রাইমারি ডাটা কালেকশনের ক্ষেত্রে। আচ্ছা, তো প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং পড়ানোর পরে আমি তোমাদেরকে স্যাম্পলিং এর বেসিক কিছু টার্ম বলছিলাম। প্রথমে ছিল পপুলেশন। পপুলেশনটা কি ছিল? যে আমরা যে অবজেক্টের উপরে ডাটা কালেক্ট করতে চাই, তার যে টোটাল কালেকশনটা, সেটাকে আমরা বলছিলাম পপুলেশন। এর রিপ্রেজেন্টেটিভ পার্ট ছিল তোমার স্যাম্পল। আচ্ছা, পপুলেশনের যে পপুলেশনের উপরে ইউজ করা যে কোনো ফাংশনকে আমরা বলছিলাম প্যারামিটার। এটা মিন হইতে পারে, মিডিয়ান, মোড, যেটা ইচ্ছা হইতে পারে। পপুলেশনের উপর আমরা যখন একটা ফাংশন অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলি প্যারামিটার। আর যখন নাকি সেম ফাংশন বা অন্য কোনো ফাংশন যখন নাকি আমরা স্যাম্পলের উপরে অ্যাপ্লাই করি, তখন আমরা সেটাকে বলছিলাম স্ট্যাটিস্টিক। ওকে, এরপরে আরো কিছু বেসিক ডেফিনেশন ছিল, এগুলো পড়ানোর পরে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে স্যাম্পলিং এর স্টেপ, নন স্যাম্পলিং আরো কি কি হইতে পারে। তারপরে তোমাদেরকে 5টা প্রবাবিলিটি স্যাম্পলিং আমি পড়াইছিলাম। 5টা প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে প্রথমে ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেখানে প্রত্যেকটা এলিমেন্টের পপুলেশন থেকে স্যাম্পলে আসার প্রবাবিলিটি সমান। এটা আমরা করতে পারি এদার লটারি মেথডের সাহায্যে অথবা র্যান্ডম নাম্বার টেবিল বা জেনারেটরের সাহায্যে। তোমাদের ক্লাস থেকে আমি র্যান্ডম নাম্বার টেবিল ইউজ করে একটা স্যাম্পল কালেক্ট করছিলাম ওই ক্লাসে। আচ্ছা, এরপরে ছিল সিস্টেমেটিক স্যাম্পলিং, যেটা আমরা মার্কেট রিসার্চে বেশি প্রেফার করি। এখানে আমরা যেটা করি, যে প্রথম এলিমেন্টটাকে স্যাম্পলে আসার পরে একটা সিস্টেম ফলো করে, একটা ইন্টারভাল ফলো করে যে আসে তাকে আমি আমার স্যাম্পলের মধ্যে ইনক্লুড করতে থাকি। ওকে, তো এটার জন্য একটা ফর্মুলা ছিল কে ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই স্মল এন। ক্যাপিটাল এন হচ্ছে পপুলেশনের সাইজ, আর স্মল এন হচ্ছে তোমার স্যাম্পলের সাইজ। আচ্ছা, তো এই দুইটা মেথড সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে। কিন্তু এখানে একটা প্রবলেম হতে পারে কি, যে এখানে তোমার বেশি অ্যাকুরেসি রাখতে যে এরকম হতে পারে যে পপুলেশনের কোনো একটা ক্রাইটেরিয়া হয়তো বাদ পড়ে যেতে পারে। তো সেই জন্য আমরা বলছিলাম যে আমরা এমন একটা প্রবাবিলিটি স্যাম্পলিং করতে চাই যেখানে নাকি পপুলেশনের প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে আমরা স্যাম্পলে অবশ্যই রিপ্রেজেন্ট করতে পারবো। এটা করার জন্য আমরা যে স্যাম্পলিংটা করছিলাম তাকে আমরা বলছিলাম স্ট্রাটিফাইড স্যাম্পলিং। এখানে আমরা কি করছিলাম, পপুলেশনকে আমরা সেম ক্রাইটেরিয়া সাপেক্ষে কিছু গ্রুপে ভাগ করছিলাম। প্রত্যেকটা গ্রুপ ইন্টারনালি হোমোজেনাস, এক্সটার্নালি হেটারোজেনাস। এরপরে প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা স্যাম্পলিং করেছিলাম, এবং এটাই হচ্ছে আমার এই সবগুলা স্যাম্পলের পোর্শনকে একসাথে করলে আমরা আমাদের ফাইনাল স্যাম্পল স্মল এন পাওয়া যায়। আচ্ছা, তো এই স্যাম্পলিংটাকে বলা হয় স্ট্রাটিফাইড স্যাম্পলিং। প্রত্যেকটা গ্রুপ হচ্ছে একটা স্ট্রাটাম, আর এটা প্লুরাল হচ্ছে তোমার স্ট্রাটা। এটা কিভাবে করতে হয় ডিটেলস
এখানে তোমাদের বলে দিছিলাম, যখন নাকি পপুলেশনের সাইজ বড় হয় তখন স্ট্রাটিফাইড স্যাম্পলিং বলো আর যেটাই বলো, যে কোনো প্রবাবিলিটি স্যাম্পলিং করো বলো, করাটা খুব টাফ হয়ে যায়, তখন আমরা প্রেফার করি ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা কি জিনিস? এখানে আমরা পপুলেশনে একটা ডিস্ট্রিক্টকে বা একটা রিজিয়নকে আমরা এক একটা ক্লাস্টার হিসেবে চিন্তা করি। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্লাস্টার গুলা নিজেরা ভিতরে ইন্টারনালি হেটারোজেনাস, তাদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে, কিন্তু একটা ক্লাস্টারের ভিতরে যারা আছে তাদের মধ্যে কোনো মিল থাকার চান্স খুবই কম। কিন্তু পাশাপাশি দুইটা ক্লাস্টারের মধ্যে মিল থাকলেও থাকতে পারে। হ্যালো, আমার কথা কি শোনা যায় পরিষ্কার, না নেট ডিস্টার্ব করতেছে? হ্যালো। শোনা যায় স্যার ভালোই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ক্লাস্টার স্যাম্পলিং ছিল এটা। এটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ ক্লাস্টারিং। সেখানে আমরা যেটা করব, আমরা মনে করো আমাদের কাছে যতগুলো ক্লাস্টার আছে সেখান থেকে একটা বা দুইটা ক্লাস্টার আমরা স্যাম্পলে চুজ করবো, এবং করার পরে এই ক্লাস্টার গুলোতে যারা আছে তাদের সবাইকে আমরা নিয়ে কাজ করব। আরেকটা হতে পারে কি মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং, যে আমরা এখানে যতগুলো ক্লাস্টার আছে সেখান থেকে একটা বা দুইটা ক্লাস্টারকে ফার্স্টে চুজ করবো এবং তারপর সেই ক্লাস্টারগুলো থেকে আমি আবার স্যাম্পলিং করব। সেটাকে আমরা বলি মাল্টি স্টেজ ক্লাস্টারিং। আর এরপরে তোমাদেরকে আরো কিছু স্যাম্পলিং এর এক্সাম্পল দিয়েছিলাম, একটা ছিল প্রবাবিলিটি প্রপোর্শনাল টু সাইজ স্যাম্পলিং। এটা কিভাবে কাজ করে শর্টকাটে তোমাদের কিছুটা বলছিলাম। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কয়েকটার কথা বলছিলাম, এবং তারপর তোমাদেরকে নেটওয়ার্ক স্যাম্পলিং এর কথা বলছিলাম। বলছিলাম যে নেটওয়ার্ক স্যাম্পলিংটি হচ্ছে একমাত্র নন প্রবাবিলিটি স্যাম্পলিং যেটা কিছুটা ভ্যালিড, বাকি সবগুলোকে আমি বলছিলাম যে তোমরা যেন কখনো ইউজ না করো। আচ্ছা, তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ না করলে অল্টারনেটিভ কি ইউজ করা যায় সেটাও তোমাদেরকে ক্লাসে বলছিলাম। আর তারপরে ফাইনালি আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম। আনফরচুনেটলি তোমাদের মধ্যে থেকে একজন ছাড়া কেউই করো নাই। তোমরা কি পারছিলা? এগুলো একটু চেক করছিলা কেউ? একজন ছাড়া কেউই কিন্তু আমাকে জানাও নাই, মাত্র একজন আমাকে জানাইছো, বাকিরা কি ট্রাই করছো এগুলা? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি এগুলা ট্রাই করছিলে? না করলে বলো, সমস্যা নেই। স্যার ট্রাই করছিলাম বাট এক্স্যাক্টলি স্যার ধরতে পারিনি আর কি কোনটা হবে। আচ্ছা, তোমরা আবার তোমরা ট্রাই করো, করে ভুল হইলে ভুলটাই তোমরা আমার কাছে মেইলে পাঠাও, আমি কারেকশন করে আমি আমি রিপ্লাই দিব। আমি আবার বলতেছি, তোমরা ভুল করো, কোনো সমস্যা নেই। তোমরা ভুল করলে বরং আমার জন্য ভালো, তাহলে আমি বুঝবো যে তোমরা ট্রাই করছো, আমি তোমরা কোন জায়গাটা প্রবলেম সেটাও আমি ধরতে পারবো। তোমরা ভুল যেটা করছো সেই ভুল ভুল আইডিয়াটাই আমার কাছে মেইল করে পাঠাও, আমি চেক করে সবাইকে আমি রিপ্লাইটা ব্যাক করবো। ঠিক আছে? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা সাধারণত ওকে স্যার, এরকম করো না, এবার ইনশাআল্লাহ। মিস তোমরা সাধারণত এরকম মিস করো না, এবার যেহেতু করছো কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের ভুল আইডিয়াটাই আমাকে মেইল করে পাঠাও, আমি চেক করে আমি তোমাদেরকে রাইট আনসারটা জানাই দিব। আচ্ছা, তো এরপরে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন কেমনে করতে হয় কিছু লিঙ্ক তোমাদেরকে দিছিলাম, অনলাইন সার্ভার ব্যাপারে কিছু কথা বলছিলাম। তো এগুলোই ছিল আমার মোটামুটি গত ক্লাসের টপিক। তো এখন গত ক্লাসের টপিক গুলা যেগুলো ছিল সেখানে আমি এই জায়গাটা আমি আবার ব্যাক করতেছি, একটা কোয়ান্টিটেটিভ রিসার্চের স্টেপ গুলা কি কি হবে। প্রথম কাজ ছিল একটা থিওরি দ্বারা করানো। থিওরিটা যেটা করতেছে একটা রিসার্চ প্রবলেমকে সে ব্যাখ্যা করে যে কেন এই ঘটনাটা ঘটতে পারে। যেমন আমরা এই ভায়োলেন্সের যে ঘটনাটা ছিল, ভায়োলেন্সের যে এক্সাম্পলটা সে দিছে, এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা থিওরি দ্বারা করেছিলাম কি, যে তোমার টেম্পারেচার বেশি ছিল, আর বলছিল যে তোমার যারা ইয়াঙ্গার তারা অ্যাক্সিডেন্টে বেশি মারা যেতেছে, এই ব্যাখ্যা দুইটা সে দ্বারা করছিল। আচ্ছা, তো এখন এই যে থিওরি একটা দ্বারা করেছে, থিওরির মধ্যে কিন্তু কোনো নিউমেরিক্যাল টার্ম নেই, থিওরির মধ্যে কিন্তু কোনো ম্যাথমেটিক্যালি আমরা কিছু বলতেছি না। থিওরিকে যখন নাকি আমরা কোনো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের সাহায্যে প্রকাশ করবো, তখন মনে করো দেখো আমরা বললাম যে টেম্পারেচার ওয়াজ হায়ার, তাই আমি বললাম যে টেম্পারেচার ছিল, মনে করো এভারেজ টেম্পারেচার ছিল মনে করো 35 ডিগ্রি, এটা আমি একটা ধরে নিলাম। আর আরেকটা ধরলাম যে তোমার এভারেজ এজ যাদের নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতেছে সোডা ড্রিঙ্কার, তাদের বয়স ছিল 22 বছর। তাহলে এখন দেখো, আমরা এই থিওরিটাকে কি করলাম, একটা দুইটা স্টেটমেন্টে কনভার্ট করলাম। এই স্টেটমেন্ট গুলো কি, আমাদের রিসার্চ প্রবলেমটা যেটা ছিল যে শার্ক অ্যাটাক করতেছে বা তোমার রোড অ্যাক্সিডেন্টে মারা যেতেছে, এটার কারণ যেটা ছিল, কারণটাকে ব্যাখ্যা করার জন্য আমরা দুইটা স্টেটমেন্ট দ্বারা করাইলাম। তো এই স্টেটমেন্টটাকে আমরা বলতেছি হাইপোথিসিস। আমার আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এই হাইপোথিসিস এবং টেস্ট অফ হাইপোথিসিস, যে একটা হাইপোথিস ট্রু না ফলস এটা চেক করাটা হলো আমার আজকের ক্লাসের অবজেক্টিভ, যে জন্য আমি নামিয়ে দিয়েছি টপিকটা টেস্ট অফ হাইপোথিসিস। তাহলে আজকের টপিকটাতে আমি কি করতেছি, আজকের টপিকটাতে আমার উদ্দেশ্য হলো যে একটা স্ট্যাটিস্টিক্যাল স্টেটমেন্টকে, একটা রিসার্চের একটা প্রবলেমকে ব্যাখ্যা করার জন্য আমরা যে একটা হাইপোথিস দ্বারা করেছি, এই হাইপোথিসটা দ্বারা করানো, এবং এই হাইপোথিসটাকে আমরা আমাদের যে স্যাম্পল যেটা কালেক্ট করছি স্যাম্পলের উপরে বেস করে কমেন্ট করা যে এই হাইপোথিসটা ট্রু না ফলস, এই কাজটা করাই হলো কি আমার টেস্ট অফ হাইপোথিসিস। আমি আবার বলতেছি, আমার আজকের ক্লাস যেটা টেস্ট অফ হাইপোথিস জিনিসটা কি বা এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্যটা হলো গিয়া যে আমরা পপুলেশনের যে প্যারামিটার সেই সম্পর্কে একটা কমেন্ট করব,
এবং কমেন্ট করার পরে আমাদের হাতে যে স্যাম্পলটা আসে সেই স্যাম্পল থেকে বেস করে আমরা কমেন্ট করব যে আমাদের এই হাইপোথিসিসটা ট্রু না ফলস। তো এই স্টেটমেন্টটাকে আমরা বলতেছি হাইপোথিসিস, আর এই হাইপোথিসিসটা ট্রু না ফলস এটা চেক করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম তাকে আমরা বলতেছি টেস্ট অফ হাইপোথিসিস। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার কথা কি কিছুটা বোঝা গেছে? একদম শর্টকাটে যদি বলি, কিছুটা বোঝা গেছে টেস্ট অফ হাইপোথিসিস জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, ওকে। তো হাইপোথিসিস জিনিসটা তাহলে কি ছিল? যে আমাদের একটা রিসার্চ প্রবলেমকে ব্যাখ্যা করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্যাল যে স্টেটমেন্ট দিতেছি সেটাকে আমরা বলতেছি হাইপোথিসিস, অথবা একটা পপুলেশনের কোন একটা প্যারামিটারকে ব্যাখ্যা করার জন্য যে স্টেটমেন্ট সেটি হচ্ছে আমার হাইপোথিসিস। আর এই হাইপোথিসিসটা ট্রু না ফলস এটা চেক করার যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর তাকে আমরা বলতেছি টেস্ট অফ হাইপোথিসিস। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা যেগুলো করব এই হাইপোথিসিসের বেসিক টার্মিনোলজি গুলো নিয়ে কাজ করব এবং কিভাবে একটা টেস্ট করতে হয় এইটাই দেখব। এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের পুরা কন্টেন্ট। আচ্ছা, তো তাহলে দেখো হাইপোথিসিস জিনিসটা কি ছিল সেটা আমি বলছিলাম যে পপুলেশন প্যারামিটারকে ব্যাখ্যা করে এরকম যে কোনো স্টেটমেন্টই হচ্ছে একটা হাইপোথিসিস। আর এই হাইপোথিসিসটা ট্রু না ফলস এটা চেক করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর তাকে আমরা বলতেছি টেস্ট অফ হাইপোথিসিস। আচ্ছা, এই সংজ্ঞাটা তোমাদের এখানে দিয়ে দিছি। তো নেক্সট আমি যেটা করব, আমি দেখতে চাইতেছি এই হাইপোথিসিসের টাইপটা, হাইপোথিসিস কত রকম হতে পারে সেটা আমি দেখব। আচ্ছা, তো লেডিজ এন্ড জেন্টলম্যান চিন্তা করো, আমরা এখানে এই এভারেজ টেম্পারেচার যেটা আমরা বলতেছি যে আমাদের এই শার্ক অ্যাটাকের জন্য যে ঘটনাটা ঘটছে আমরা বলতেছি টেম্পারেচার বেশি ছিল দেখে আমাদের অ্যাক্সিডেন্টটা হচ্ছে। তো আমি বললাম যে আমাদের এভারেজ টেম্পারেচার ছিল 35 ডিগ্রি। আচ্ছা, এখন 35 ডিগ্রি যদি না হয় তাহলে কি হইতে পারে বলো তো? এভারেজ টেম্পারেচার 35 যদি না হয় তাহলে কি হইতে পারে? হ্যালো, আমরা মনে করো 7 দিনের ডাটা নিয়ে কাজ করতেছি যে এই 7 দিনের টেম্পারেচার অনেক বেশি ছিল যে কারণে হাঙ্গর অ্যাটাক করছে। তাহলে এখন এই 7 দিনের অ্যাভারেজ টেম্পারেচার যদি 35 ডিগ্রি না হয় তাহলে কত হইতে পারে এভারেজ টেম্পারেচার বলো? কি স্যার হইতে পারে? কম হতে পারে, বেশি হতে কমও পারে। হতে পারে, বেশি। আচ্ছা, ভেরি গুড। এটা একটা হইতে পারে যে 35-এর চেয়ে বেশি, আরেকটা হইতে পারে কি 35-এর চেয়ে কম, আর অথবা আমি ইন জেনারেল আরেকটা কমেন্ট করতে পারি। আমি বলতে পারি যে তোমার এই এভারেজ টেম্পারেচার যেটা সেটা হচ্ছে তোমার 35-এর সমান না। আমি বলে দিলাম যে এভারেজ টেম্পারেচার যেটা ছিল এটা আর যাই এটা 35-এর সমান না। তিনটা কেস হইতে পারে, খেয়াল করে দেখো। এভারেজ টেম্পারেচার 35, এটা হচ্ছে আমার দাবি, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। আর এটা যদি ট্রু না হয় তাহলে তিনটা ঘটনা ঘটতে পারে, হয় 35-এর চেয়ে বড় হইতে পারে, আমি স্পেসিফাই করে দিলাম যে এভারেজ টেম্পারেচার 35-এর চেয়ে বেশি, অথবা আমি স্পেসিফাই করে দিলাম যে না এভারেজ টেম্পারেচার 35-এর চেয়ে কম, অথবা আমি বলে দিলাম যে এভারেজ টেম্পারেচার নট ইকুয়াল টু 35। নট ইকুয়াল টু 35 কিন্তু খারাপ জিনিস, এটার মানে হচ্ছে এটা 35-এর বেশি হইতে পারে, 35-এর কম হইতে পারে, দুইটা কেসই হইতে পারে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যেই হাইপোথিসিসটা ট্রু না ফলস চেক করতে চাই সেটাকে আমরা বলি নাল হাইপোথিসিস এবং এটাকে প্রকাশ করা হয় এইচ নট দিয়ে। আমি আবার বলতেছি, যেই হাইপোথিসিসটা ট্রু না ফলস আমরা চেক করতে চাই সেটাকে আমরা বলি নাল হাইপোথিসিস এবং এটাকে এইচ নট দিয়ে প্রকাশ করা হয়। নাল হাইপোথিসিস যদি ট্রু না হয় তাহলে যেটা ট্রু হবে, আমি আবার বলতেছি নাল হাইপোথিসিস যদি ট্রু না হয়, আমরা তো চেক করতে চাইতেছি যে এটা এই জিনিসটা সত্যি কিনা। এখন এটা যদি সত্যি না হয় তাহলে কোনটা সত্যি হবে? হয় এটা সত্যি হবে, অথবা এটা সত্যি হবে, অথবা এটা সত্যি হবে, যে কোনো একটা সত্যি হবে। তো যেটাই হোক এটাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস ট্রু না হইলে যেটা সত্যি হবে সেটাকে আমরা বলতেছি অল্টারনেটিভ হাইপোথিসিস। আমি আবার বলতেছি, নাল হাইপোথিসিস যদি ট্রু না হয় তাহলে যেটা ট্রু হবে সেটাকে আমরা বলতেছি অল্টারনেটিভ হাইপোথিসিস। এটাকে প্রকাশ করা হয় H1 দিয়ে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই বাইনারি কোডে আমরা কি করি, 0 আর 1 দুইটা নিয়ে কাজ করি এবং এখানেও দেখো সেম কাজ করা হয়েছে। যদি যেটা নাল হাইপোথিসিস, যেটা ট্রু না ফলস আমরা চেক করতে চাই সেটাকে আমরা বলতেছি, সেটাকে প্রকাশ করতেছি H0 দিয়ে। আর নাল হাইপোথিসিস ট্রু না হলে যেটা সত্যি হবে সেটাকে আমরা প্রকাশ করতেছি H1 দিয়ে এবং এটাকে বলা হইতেছে অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, তাহলে আমি আবার বলতেছি, যেই হাইপোথিসিসটা ট্রু না ফলস আমরা চেক করতে চাই সেটাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস, যেটাকে এইচ নট দিয়ে প্রকাশ করা হয়। নাল হাইপোথিসিস যদি ফলস হয় তাহলে যেটা সত্যি হবে সেটাকে আমরা বলতেছি অল্টারনেটিভ হাইপোথিসিস, এটাকে H1 অথবা কোনো কোনো বইয়ে দেখবে HA দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, স্যার এই দুইটা গেল অল্টারনেটিভ আমার। হাইপোথিসিস ট্রু হতে হবে। হ্যাঁ, কারণ তোমার যদি আমি যেহেতু আমরা বলছি যে এভারেজ টেম্পারেচার 35, এটা যদি সত্যি না হয় তাহলে তিনটার যে কোনো একটা তো হবেই নাকি?
হ্যাঁ ঠিক হ্যাঁ না? তিনটার যে কোনো একটা তো হবে। আচ্ছা, এখন কথা হলো গিয়া একটা কনফিউশন আসতে পারে যে আমি কোনটা ধরবো, গ্রেটার দেন 35 ধরবো না লেস দেন 35 ধরবো নাকি ইন জেনারেল নট ইকুয়াল টু 35 ধরবো, কোনটা ধরবো? এটা একটা প্রশ্ন কিন্তু আইসা পড়ে, চলে আসতে পারে যে কোনটা আমি চেক করবো, ঠিক না লেডিজ এন্ড জেন্টলম্যান? জি স্যার। আচ্ছা, তো তোমরা যখন নাকি এই প্রবলেম গুলো নিয়ে কাজ করবা, সেখানে অ্যাকচুয়ালি দেখবা কি যে তোমার বলা থাকবে যে অল্টারনেটিভ কোনটা হবে, সেটা বলে দিবে যে আমাদেরকে অল্টারনেটিভ এটা কিনা চেক করতে হবে। এটা আমাদেরকে ক্লারিফাই করাই থাকে যে নাল হাইপোথিস যদি এটা হয় অল্টারনেটিভ কোনটা হবে, সেটা তোমাদের কত কত ধরতে হবে, সেটা প্রবলেমের মধ্যে বলা থাকবে, ম্যাথেই বলা থাকবে যে কোনটা হবে। এটা তোমরা দেখলেই ধরতে পারবে যে কোনটা চেক করতে হচ্ছে, তোমরা বুঝতে পারবে, প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তো আমার হাইপোথিসের টাইপস গেল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার টেস্ট স্ট্যাটিস্টিক। টেস্ট স্ট্যাটিস্টিকটা কি জিনিস আমি একটু শর্টকাটে বলি। আচ্ছা, তার আগে দেখো, আমাদের ওই দিন যে টপিকগুলো পড়ছিলাম সেখানে স্ট্যাটিস্টিকের যে টার্মটা ছিল, স্ট্যাটিস্টিকের টার্মটা আমি আরেকবার উল্লেখ করি। প্যারামিটার কি ছিল? পপুলেশনে যে কোনো ফাংশন ছিল প্যারামিটার, স্যাম্পলের যে কোনো ফাংশন ছিল স্ট্যাটিস্টিক। আচ্ছা, তো এই স্ট্যাটিস্টিক জিনিসটা কি, মনে করো এটা একটা মিন অ্যাপ্লাই করছি আমি, আমার যে স্যাম্পলটা আছে 5 জন বা 6 জনের যে স্যাম্পলটা আছে, স্যাম্পলের মিনটা আমি বাইর করছি, এটা একটা স্ট্যাটিস্টিক হতে পারে। স্যাম্পলের মিডিয়ান আমি বাইর করছি, এটা একটা স্ট্যাটিস্টিক হতে পারে। স্যাম্পলের মোড বাইর করছি, এটা একটা স্ট্যাটিস্টিক হতে পারে। সিমিলারলি যখন নাকি আমি পপুলেশনের জন্য মিন বাইর করবো, মিডিয়ান বাইর করবো, মোড বাইর করবো, তখন সেগুলো হয়ে যাবে একটা প্যারামিটার। তোমাদেরকে গত ক্লাসে আমি কথাটা বলছিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো, ধরো আমরা আমরা এখন আমরা নাল হাইপোথিসিস যেটা আমরা চেক করতে, আমরা মনে করো যেই হাইপোথিসিসটা চেক করতে চাইতেছি, সরি, ধরো আমি এই হাইপোথিসটা আমি চেক করতে চাইতেছি। আমাদের হাইপোথিসটা হচ্ছে তোমার, নাল হাইপোথিস হচ্ছে তোমার এভারেজ টেম্পারেচার 35, আর অল্টারনেটিভ হচ্ছে যে তোমার এটা গ্রেটার দেন 35, এটা আমি টেস্ট করতে চাই। আচ্ছা, এখন এটা টেস্ট করার জন্য আমি কি করব, যেই বিচের মধ্যে হাঙ্গরের অ্যাটাকটা বেশি ঘটতেছে, মনে করো আমি ওই বিচের টেম্পারেচার কালেক্ট করা শুরু করলাম। মনে করো আমি 1 সপ্তাহের টেম্পারেচার কালেক্ট করলাম, করার পরে টেম্পারেচারটা কত আসলো, মনে করো প্রথম দিন আসলো 30, তারপরের দিন 32, তারপরের দিন 32, তারপরের দিন 29, তারপরের দিন 36, তার লাস্টের দিন মনে করো আসছে আবার 33। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে 7 দিনের ডাটা নিয়ে আমি কাজ করলাম, এই 7 দিনটা আমার কি জিনিস, স্যাম্পল না? আমি স্যাম্পল হিসেবে 7 দিনের ডাটা নিয়ে কাজ করলাম, রাইট? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমার বলো এই 7 দিনের ইয়া কত, মিন কত, এভারেজ টেম্পারেচার কত? বলো তো এই 7টা ভ্যালু এভারেজ কত আসে? সেটা ক্যালকুলেশন করতে হবে তো। কত আসে দেখো না, কত আসে, এমন করো কি, একটু করে ভালো না, পারবা না করতে? কত আসে এই 7 দিনের এভারেজ টেম্পারেচার কত আসে? এই 7 দিনের এভারেজ টেম্পারেচার আসছে তোমার 32 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন দেখো, 7 দিনের এভারেজ টেম্পারেচার আসছে 32 ডিগ্রি, তার মানে কি নাল হাইপোথিস ট্রু না ফলস? ট্রু। না না ফলস। ফলস। আবার দেখো, স্যার। আচ্ছা তাহলে আমি অল্টারনেটিভটা ভুল ধরছি, অল্টারনেটিভ তাহলে এখানে লেস দেন ধরতে হবে। আমি জি সরি, স্যার। অল্টারনেটিভটা ভুল ধরছি, এটা লেস দেন 35 ধরতে হবে। তাহলে এখন দেখো, আমার নাল হাইপোথিসটা এখানে ছিল যে এটা এক্স্যাক্টলি 35 ডিগ্রি, কিন্তু আমি চেক করে দেখলাম যে আমার স্যাম্পলের মিন যেটা আসছে, স্যাম্পল মিন আসছে তোমার 32 ডিগ্রি। কাজে আমি বললাম যে নাল হাইপোথিসিস ইজ ফলস, সো অ্যাভারেজ টেম্পারেচার ওয়াজ লেস দেন 35 ডিগ্রি। ভ্যালু কত আসবে এটা আমার দেখানোর দরকার নেই, আমি জাস্ট বলে দিলাম যে আমাদের এখানে নাল হাইপোথিসিস ছিল 35, এটা অল্টারনেটিভ ছিল লেস দেন 35। তো এখন আমাদের হাতে যে 7 দিনের স্যাম্পল ছিল সেখান থেকে আমরা দেখলাম যে স্যাম্পল মিনটা হচ্ছে তোমার 32। এখন এই স্যাম্পল মিন যেটা আসছে এটা তাহলে আমার কি আসছে, আলটিমেটলি আমাদের নাল হাইপোথিসিস ভ্যালু হচ্ছে ছোট আসছে। তাহলে আমি বললাম কি যে আমার নাল হাইপোথিসিসটা ফলস, সো এভারেজ টেম্পারেচার ওয়াজ লেস দেন 35 ডিগ্রি। এটা হচ্ছে আমার কমেন্ট, রাইট? জি স্যার। বাস্তবে তো আমরা এভাবেই ডিসিশন নেই, ঠিক কিনা? আমরা যখন রিয়েল লাইফে ডিসিশন নিতে যাই এভাবেই নেই না ডিসিশন গুলো। রিয়েল লাইফের আমরা যখন কোনো ডিসিশন নেই এভাবেই তো নেই নাকি? আমাদের হাতে যে অবজেক্ট গুলো থাকে, যে অবজারভেশন গুলো থাকে, সেখান থেকে তো আমরা কমেন্ট গুলো করি যে হ্যাঁ আমার এই দাবিটা ঠিক আছে না ভুল আছে, আমি এভাবেই কমেন্ট করি না আমরা, মোরলেস? Yes, sir. আচ্ছা, তাহলে এখন দেখো,
এখানে আমরা ডিসিশন নেওয়ার জন্য কি করছি, স্যাম্পল মিনটা অ্যাপ্লাই করছি না, স্যাম্পল মিন ইউজ করে আমরা এখানে ডিসিশনটা নিছি না। খেয়াল করে জি দেখো বাবারা, আমরা এখানে স্যাম্পল মিন ইউজ করে ডিসিশনটা নিছি, তার মানে স্যাম্পলের একটা ফাংশন, একটা স্ট্যাটিস্টিক ইউজ করে আমরা ডিসিশনটা নিছি, বলা যায় স্যাম্পল মিন বা স্যাম্পলের একটা ফাংশন ইউজ করে আমরা ডিসিশনটা নিছি, যেটা কি বলা যায় না, একটা স্ট্যাটিস্টিক ইউজ করে স্যাম্পলে যে ফাংশন। জিনিসপত্র শুনেই কাজ করলাম এই জন্য কি স্যার? হ্যাঁ, আমরা স্যাম্পলের একটা ফাংশন ইউজ করে, অর্থাৎ একটা স্ট্যাটিস্টিক ইউজ করে আমরা ডিসিশন নিতেছি নাল হাইপোথিসিসটা ট্রু না ফলস, এই কাজটাই করছি না আমরা এখানে। জি তোমরা বাকিরা কি বুঝতেছো? মিস্টার শিবলি, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, কিছুটা বুঝছি মোটামুটি। কিছুটা বুঝছো। ইউনিব মৃধা, তুমি কি আছো? মিস্টার ইউনিব মৃধা, তুমি কি আছো? জি স্যার। আচ্ছা। তুমি কি বুঝতে পারতেছো এই পর্যন্ত যা বলছি? জি স্যার, বুঝছি স্যার। ভেরি গুড। আচ্ছা, আহ ওকে, রোল নাম্বার 2 মিস্টার মাহমুদ, এই পর্যন্ত ঠিক আছে সবকিছু? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যেই স্যার স্ট্যাটিস্টিক একটা বা জিনিস যে, এখানে, প্লিজ। মানে এখানে এর আগে যে অল্টারনেটিভ হাইপোথিসিস স্যার তিনটা ধরছিলেন, তারপরে তো স্যার দেখা গেল যে এর ভিতর একটা সত্য আর কি, তো ওইখানে কি করা যাবে? আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাদেরকে মাঝখানে বলছিলাম, সেটা হচ্ছে কি, তোমার আমরা যখন নাকি রিয়েল লাইফে এই হাইপোথিস গুলো টেস্ট করতে যাই, আমাদের কিন্তু বলা থাকে যে তোমার, আমাদেরকে বলাই থাকে যে নাল হাইপোথিসটা যদি ট্রু না হয় কোনটা ট্রু হবে, সেটা কিন্তু আমাদের প্রবলেমে বলা থাকবে। তো যে কারণে দেখো আমরা এখানে তিনটা নিয়ে কখনো কাজ করব না, যে কোনো একটা নিয়ে কাজ করব। আমরা যখন নাকি এই প্রবলেমটা নিয়ে কাজ করা শুরু করলাম, আমরা নিজেরাই কিন্তু ফার্স্টে ধরে নিলাম যে এটা লেস দেন 35 ভাবে ধরে নিছিলাম না, মনে পড়ে? জি হ্যাঁ, তো তোমাদের যখন নাকি প্রবলেম গুলো নিয়ে কাজ করবে, তোমাদেরকে বলা থাকবে যে অল্টারনেটিভ কোনটা হবে, নাল হাইপোথিস ট্রু না হলে অল্টারনেটিভ কোনটা হবে সেটা তোমাদেরকে বলাই থাকবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, বলা থাকবে তোমাদের প্রবলেম। আচ্ছা, তাহলে এখন দেখো, যেই স্ট্যাটিস্টিক স্যাম্পল, যেই ফাংশন ইউজ করে বা যেই স্যাম্পল স্ট্যাটিস্টিক ইউজ করে আমরা একটা নাল হাইপোথিস ট্রু না ফলস চেক করব, সেই স্ট্যাটিস্টিকটাকে আমরা বলতেছি টেস্ট স্ট্যাটিস্টিক। তো আমরা যদি ফর্মালি বলি, একটা টেস্ট স্ট্যাটিস্টিক হলো একটা র্যান্ডম ভেরিয়েবল, যেটা ক্যালকুলেট করা হয় স্যাম্পল ডাটা থেকে, এবং এটাকে ইউজ করা হয় একটা একটা হাইপোথিস ট্রু না ফলস সেটা চেক করার জন্য। মিস্টার খায়রুল, কোনো প্রবলেম? মিস্টার খায়রুল ইসলাম, কোনো প্রবলেম? এ পর্যন্ত সব ঠিক আছে মিস্টার খায়রুল? জি জি স্যার, আমি স্যার মাত্র ঢুকছি স্যার আর কি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, রাত্রে ভালো ঘুম হয়েছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে বাবারা দেখো, টেস্ট স্ট্যাটিস্টিক জিনিসটা কি, টেস্ট স্ট্যাটিস্টিক আমরা যখন ফর্মালি ডিফাইন করবো, তখন আমরা বলতেছি যে টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, এটাকে আমরা ক্যালকুলেট করি স্যাম্পল ডাটা থেকে, এবং এটাকে আমরা ইউজ করি নাল হাইপোথিস ট্রু না ফলস সেটা চেক করার জন্য। আচ্ছা, তাহলে এখন দেখো, টেস্ট স্ট্যাটিস্টিক থেকে কেমনে আমরা ডিসিশনটা নিব সেটা কিন্তু অলরেডি তোমরা কিছুটা আইডিয়া পেয়ে গেছো। আমরা টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা নিয়ে, আমরা টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুটা নেওয়ার পরে আমরা সেটাকে একটা পার্টিকুলার ভ্যালুর সাথে চেক করে দেবো যে ওই ভ্যালুর চেয়ে বড় না ছোট, তারপর সেখান থেকে আমরা কমেন্ট করবো যে আমাদের নাল হাইপোথিস ট্রু না ফলস। মোটামুটি এইভাবে ডিসিশন নেওয়া হয়। তোমরা যখন আরেকটু বড় হবা, তখন তোমরা দেখবা যে তোমার যে কোনো সফটওয়্যারে যখন নাকি কাজগুলা টেস্ট হাইপোথিসের কাজ করে, তারা তখন একটা জিনিস ইউজ করে যেটাকে বলা হয় পি ভ্যালু। পি ভ্যালু জিনিসটা কি এটা আমি এখানে ডিটেলস বলে দিছি, তোমাদের এই লেভেলে পি ভ্যালুর কোনো দরকার নাই, কাজে আমি আজকের জন্য এই স্লাইডটা স্কিপ করে যেতেছি, কিন্তু তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিব। মিস্টার ফরহাদ, আরেকবার বলো, আমি তোমার কথা বুঝিনি। টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট কেমনে করব? আচ্ছা, ওইটা ওইটা একটু পরে আসতেছে, টেস্ট স্ট্যাটিস্টিক কেমনে ক্যালকুলেট করবো একটু পরে আসতেছে, ওইটাই আমার টেস্টের মেন কাজ, ওইটা একটু পরে আমি বলতেছি আবার। আচ্ছা, তো এরপরে দেখো ডিসিশন মেকিংটা আমরা কেমনে করবো, আমরা ডিসিশনটা কেমনে নিব। আচ্ছা, ডিসিশনটা কেমনে নিব দেখো, মনে করো আমরা এই মাত্র যে ইয়াটা নিয়ে কাজ করলাম, আমরা যে স্যাম্পলটা নিয়ে কাজ করলাম, এখানে দেখলাম যে আমাদের স্যাম্পল মিনটা আসছে 32। তো 32 আসাতে বললাম যে আমার নাল হাইপোথিসিসটা ছিল 35, অল্টারনেটিভ ছিল লেস দেন 35, এটা সে বলতেছে লেস দেন 35, তার মানে কি আমি আমার নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিলাম। আচ্ছা, নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করতাম কখন, যদি আমার স্যাম্পল মিনটা 35 আসতো, তাইলে আমি অ্যাকসেপ্ট করতাম না, দেখো তো। জি স্যার।
আমরা কিন্তু নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করতাম শুধুমাত্র যদি আমার স্যাম্পলের থেকে যে মানটা পাইছি সেটাও যদি 35 আসতো, তাহলে আমি বলতাম যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। কিন্তু যেহেতু আমাদের এই মানটা 35 এর ছোট আছে, কাজে আমি বলছি যে আমার নাল হাইপোথিসিসটা রিজেক্টেড, আমি আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করতেছি। আচ্ছা, সিমিলারলি এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস কি হতে পারে, মনে করো এখানে আমার ডাটা যাই আসুক, মনে করো আমার স্যাম্পল মিনটা আসলো 37, এবং এখানে আমি তখন এটা মনে করো উল্টাই দিলাম, তাহলে এটা কখন হবে? যে আমরা এখানে দাবি করছি যে আমাদের এভারেজ টেম্পারেচার হচ্ছে 35, আর আমি আমার অল্টারনেটিভ হচ্ছে বলতেছি এভারেজ হচ্ছে তোমার 35 এর চেয়ে বেশি, এবং সেই ক্ষেত্রে যদি দেখি যে আমার স্যাম্পল মিনটাও 35 এর চেয়ে বেশি আসে, তাহলে বলবো যে আমার নাল হাইপোথিসিসটা রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। তাহলে এখন দেখো, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মান যেটা পাইতেছি, আমার এই স্যাম্পল মিনের মানটা যেটা পাইতেছি, সেটা একটা পার্টিকুলার ভ্যালুর সাথে কম্পেয়ার করেই কিন্তু আমি আমার ডিসিশনটা দিতেছি। আচ্ছা, তাহলে একটা দেখো, একটা কেস ছিল যে তোমার বড়, একটা ছিল ছোট, একটা ছিল বড়, আর আরেকটা কেস মনে করো আমাদের ওই যে লাস্ট যে কেসটা ছিল সেটা চিন্তা করো। লাস্টের যে কেসটা ছিল দেখো, আমাদের Not লাস্ট, হ্যাঁ আমাদের একদম লাস্টের কেসটা ছিল তোমার নট ইকুয়াল টু, কই গেল? নিচে আমাদের একদম, হ্যাঁ একদম লাস্টেরটা ছিল তোমার নট ইকুয়াল টু। এখন এটার জন্য আমার স্যাম্পল মিন যদি 34.5 আসে, তাইলেও বলবো যে আমার নাল হাইপোথিসিস রিজেক্ট, ঠিক কিনা? অথবা আমার নাল হাইপোথিসিস যদি এরকম, আমার অল্টারনেটিভ যদি আমার আমার স্যাম্পল স্ট্যাটিস্টিকের মান যদি 35.8 আসে, তাইলেও কিন্তু বলবো যে আমার নাল হাইপোথিসিস রিজেক্টেড, ঠিক কিনা? দেখো তো চেক করে কথাটা, বুঝো কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের স্ট্যাটিস্টিকের মানটা কোন একটা ভ্যালু থেকে বড় বা ছোট হলে কিন্তু আমরা ডিসিশন নিতেছি যে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, রাইট? আমাদের জি স্ট্যাটিস্টিকের মানটা কোন একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা ডিসিশন নিতেছি, আমাদের স্ট্যাটিস্টিকের মানটা কোন একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা ডিসিশন নিতেছি যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। আচ্ছা, এতক্ষণ যে তিনটা কেস দেখলাম, মনে করো আমরা আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের ভ্যালুগুলো সবগুলো এই কার্ভের নিচে আছে মনে করো। তো আমি বললাম যে আমাদের, আমরা যে মনে করো এভারেজ টেম্পারেচার নিয়ে কাজ করতেছি, মনে করো আমি এখন জিনিসটা একটু সিম্পল করে ফেললাম, আমি বললাম যে আমাদের স্যাম্পল মিনের মান যদি 34 থেকে 36 এর মধ্যে থাকে, তাহলে আমি বলবো যে আমার নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। আর যদি এর নিচে চলে যায়, তাহলে বলবো যে তোমার নাল হাইপোথিসিসটা রিজেক্টেড, বা এর উপরে চলে গেলেও বলবো রিজেক্টেড। আমি মনে করি একটা রেঞ্জ আমি দিয়ে দিলাম। আমি একটা অ্যাকসেপ্টেন্স রেঞ্জ দিয়ে দিলাম, আমি বললাম যে আমাদের স্যাম্পল মিনের মানটা যদি 34 থেকে 36 এর মধ্যে আসে, তাহলে বলবো যে আমার নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। আর যদি এই রেঞ্জের বাইরে চলে যায়, 36 এর চেয়ে বড় হলেও বলবো রিজেক্টেড, 34 এর চেয়ে ছোট হলেও আমি বলবো রিজেক্টেড। করা যায়? আমি কি কোনটা ডিফাইন করতে পারি? হ্যাঁ স্যার, আচ্ছা, চাইলে তো সম্ভব। আমি মনে করি একটা ডিফাইন করে নিলাম। তাহলে এখন দেখো, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যেই এলাকাতে পড়লে, যেই ভ্যালুর মধ্যে পড়লে আমরা আমাদের নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতেছি, তাকে আমরা বলতেছি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। আর যেই ভ্যালুর চেয়ে বড় হইলে বা যেই ভ্যালুর চেয়ে ছোট হইলে আমরা রিজেক্ট করতেছি, যে এরিয়াতে পড়লে রিজেক্ট করতেছি, তাকে আমরা বলতেছি রিজেকশন রিজিয়ন। আমি আবার বলতেছি, টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যেই লিমিটের মধ্যে পড়লে আমরা বললি যে নাল হাইপোথিসিসটা ট্রু, তাকে আমরা বলতেছি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। আর যেই মানগুলোর মধ্যে পড়লে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকের মান, আমি বলতেছি যে নাল হাইপোথিসিসটা ফলস, সেটাকে আমি বলতেছি রিজেকশন রিজিয়ন। আর যেই নির্দিষ্ট ভ্যালুটা আমার এই দুইটা রিজিয়নকে আলাদা করে, তাকে আমি বলতেছি ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালুটা কিরকম হইতে পারে, যেমন এখানে একটা এক্সাম্পল দিলাম, যে আমি বললাম যে আমাদের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 35, তো আমি অ্যাকসেপ্টেন্স রেঞ্জ দিয়ে দিচ্ছি যে তোমার 34 থেকে 36 এর মধ্যে যদি আমাদের স্যাম্পল মিনটা থাকে, আমরা বলবো যে হ্যাঁ আমার নাল হাইপোথিসিসটা ট্রু। আর যদি স্যাম্পল মিনের মানটা 34 এর নিচে চলে যায়, তাহলে বলবো যে নাল হাইপোথিসিস ফলস, অর্থাৎ এটা নট ইকুয়াল টু যেটা এটা ট্রু। অথবা যদি 36 এর উপরে চলে যায়, তাহলে বলবো যে নট ইকুয়াল টু যেটা এটা ট্রু, কিন্তু আমার নাল হাইপোথিসিসটা ফলস। তাহলে এটাই বলতেছি আমরা অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যে এলাকায় পড়লে নাল হাইপোথিসিস আমরা অ্যাকসেপ্ট করি, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। আর যেই জায়গায় পড়লে, টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যে জায়গায় পড়লে আমরা আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট করি, তাকে আমরা বলতেছি রিজেকশন রিজিয়ন। যেই নির্দিষ্ট ভ্যালুটা আমার এই দুইটা রিজিয়নকে আলাদা করে, তাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ভ্যালু। তোমরা কি আমার কথা কিছুটা ধরতে পারছো? দেখো তো বাবারা।
স্যার টেস্টের রেজাল্ট হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু অথবা ক্রিটিক্যাল মানে আচ্ছা, মান এই হয়ে যায় cri- তখন কি decision নেব? এই ক্রিটিক্যাল ভ্যালু যেটা সেটাও তোমাদেরকে বলা থাকবে। আর মিস্টার রাব্বি যে কথাটা বলছে যে আমার টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যদি ক্রিটিক্যাল ভ্যালু সমান হয় তাহলে আমি কি করব? ওকে, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যদি এই ক্রিটিক্যাল ভ্যালু সমান হয় তাহলে আমরা এটাকে রিজেক্ট করে দিব। আমরা বলবো এটাকে বলা হয় বর্ডার লাইন রিজেকশন। আমি আবার বলতেছি, টেস্ট স্ট্যাটিস্টিকের মান যদি ক্রিটিক্যাল ভ্যালু সমান হয় তাহলে আমরা আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট করব এবং এটাকে বলা হয় বর্ডার লাইন রিজেকশন। আমি এটা আমাদের এই ওয়ার্ড ফেলে লেখা রাখি। ইফ দ্য টেস্ট statistic equals to critical value, then we reject the null hypothesis, and this event is called borderline rejection. আচ্ছা, ওকে, তাহলে এখন দেখো এই ক্রিটিক্যাল রিজিয়ন আর অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা কোন জায়গায় কেমনে পড়ছে এটার উপর ডিপেন্ড করে টেস্ট আবার কয়েক রকম হইতে পারে। আচ্ছা, তো তার আগে আমি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আর রিজেকশন রিজিয়নের ডেফিনেশন গুলো এখানে আবার দিছি। ক্রিটিক্যাল ভ্যালু কি জিনিস সেটা আমি আবার বলছি। তো এখন আমাদের এই ক্রিটিক্যাল ভ্যালুটার উপরে ডিপেন্ড করে এই অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আর রিজেকশন রিজিয়নটা কিরকম হবে এটার উপর ডিপেন্ড করে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক আমাদের টেস্টগুলো দুই রকম হতে পারে। সেটা কিরকম? একটা হইতে পারে ওয়ান টেল টেস্ট আর একটা হতে পারে টু টেল টেস্ট। খেয়াল করে দেখো এটা কিরকম হবে। এটা ডিপেন্ড করবে আমাদের নাল হাইপোথিসিসের উপরে, সরি অল্টারনেটিভ হাইপোথিসিসের উপরে। মনে করো আমার নাল হাইপোথিসিসটা ছিল যে তোমার ইকুয়াল টু কই গেল, এই কেসটা চিন্তা করো যে আমাদের নাল হাইপোথিসিস ছিল তোমার ইকুয়াল টু 35 আর অল্টারনেটিভ হচ্ছে লেস দেন 35। তাহলে এখন আমাদের স্যাম্পল মিন যেটা আমাদের স্ট্যাটিস্টিক যেটা স্ট্যাটিস্টিকের মানটা যদি 35 এর চেয়ে ছোট হয় তাহলে আমি কি করবো? আমার নাল হাইপোথিসিস রিজেক্ট করবো। লেডিজ এন্ড জেন্টলম্যান, এটাই করছি না একটু আগে? জি স্যার। আমার যখন নাকি আমার অল্টারনেটিভ হচ্ছে লেস দেন তখন আমি কি করছি? আমার স্যাম্পল মিনের মানটা যখন নাকি আমার এই আমার এক্সপেক্টেড মানের চেয়ে ছোট তখন আমি কি নাল হাইপোথিসিস রিজেক্ট করছি। সিমিলারলি যখন নাকি আমার স্যাম্পল মিনের মানটা এই 35 এর মানটার চেয়ে বড় আসছে তখন আমি কি করছি? আমার নাল হাইপোথিসিসটা রিজেক্ট করছি এবং অল্টারনেটিভটা তখন আমি অ্যাকসেপ্ট করছি, যে অল্টারনেটিভ ছিল গ্রেটার দেন 35। আচ্ছা, আরেকটা কেস কি ছিল? যখন নাকি নট ইকুয়াল টু ছিল তখন আমি কি বলছি? যে আমাদের স্যাম্পল মিনের মানটা যদি 34 থেকে 36 এর মধ্যে থাকে তাহলে আমি আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবো, আর যদি না আসে তাহলে আমি রিজেক্ট করে দিব। আচ্ছা, তাহলে এখন দেখো এইটার বেলায় আমার রিজেক্ট করতেছি কখন? যখন নাকি 35 এর চেয়ে ছোট আসতেছে তখন। অর্থাৎ আমার এই জায়গাটা এই ভ্যালুটা হচ্ছে তোমার 35 এর চেয়ে, এটা মনে করো এই যে এই পাশে এই জায়গাটা হলো 35, তো এইটার চেয়ে যদি বড় হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করতেছি, আর যদি 35 এর ছোট অর্থাৎ এই জায়গাটার মধ্যে যদি পড়ে তাহলে আমি রিজেক্ট করতেছি। আচ্ছা, তার মানে দেখো রিজেকশন রিজনটা এখানে এক পাশে পড়তেছে। সিমিলারলি যখন নাকি তোমার 35 এর চেয়ে বড় বলতেছি তখন মনে করো আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম যে 36 বা 37 এর চেয়ে যখন বড় 36 বা 37 যখন আসছে তখন আমি রিজেক্ট করতেছি। তাহলে দেখো যখন নাকি এই ভ্যালুটার চেয়ে বড় আসতেছে তখন আমি আমার টেস্ট স্ট্যাটিস্টিক নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতেছি। এই ক্ষেত্রে দেখো আমার রিজেকশন রিজনটা এক পাশে পড়ছে। এটা কিন্তু এটার বেলা তো দেখো যে কোনো একটা পাশে পড়ছে, এটার বেলা তো দেখো এক পাশে পড়ছে। তো এই দুইটা কেসে আমরা বলি এই ক্ষেত্রটা আর এটা, এই দুইটার বেলায় আমরা বলি যে আমাদের টেস্টটা হচ্ছে তোমার ওয়ান টেল টেস্ট। আর যখন নাকি তোমার নট ইকুয়াল টু নিয়ে আমি কাজ করতেছি, অর্থাৎ তোমার যখন নাকি বলতেছি যে তোমার নাল হাইপোথিসিস হচ্ছে 35, অল্টারনেটিভ হচ্ছে নট ইকুয়াল টু 35, তখন আমি কি বলছি? স্যাম্পল মিনের মানটা যদি একটা রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে আছে এবং এটার বাইরে যদি পড়ে তখন আমি আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতেছি। তো এই ক্ষেত্রে দেখো আমার রিজেকশন রিজনটা কি হতে পারে? এই যে মনে করো 34 এর চেয়ে ছোট হলেও রিজেক্ট করব, আবার যদি 36 থাকে 36 এর চেয়ে যদি বড় হয় তাহলে রিজেক্ট করবো। অর্থাৎ এই 34 থেকে 36 এর মধ্যে থাকলে শুধু অ্যাকসেপ্ট করতেছি। অর্থাৎ এখানে আমার অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা পড়তেছে মাঝখানে, রিজেকশন রিজিয়নটা দুই পাশে ভাগ হয়ে আছে, দুই দিকে আসতেছে। তো এই জন্য যেহেতু আমার রিজেকশনটা দুই দিকে আসতেছে এই জন্য আমরা এই টেস্টটাকে বলি টু টেল টেস্ট। আমি আবার বলতেছি, টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা নাল অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর ডিপেন্ড করতেছে। আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা থেকে আমরা ডিসিশন কিভাবে নিব এটা অল্টারনেটিভ হাইপোথিসিসের উপর ডিপেন্ড করতেছে। অল্টারনেটিভটা যদি লেস দেন হয় সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিকের মানটা একটা নির্দিষ্ট ভ্যালুর চেয়ে ছোট হলে নাল হাইপোথিসিস রিজেক্ট করে অল্টারনেটিভ অ্যাকসেপ্ট করতেছি। অল্টারনেটিভটা যদি গ্রেটার দেন ফর্মে থাকে সেই ক্ষেত্রে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা একটা নির্দিষ্ট মানের চেয়ে বড় আসলে আমরা আমাদের অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করতেছি,
আর নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছি। আর যখন নাকি অল্টারনেটিভটা নট ইকুয়াল টু ফর্ম ম্যাচ, তখন কি করতেছি দেখো, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা একটা রেঞ্জের বাইরে যদি আসে, এটা বড় হোক বা ছোট হোক, তখন আমি আমার নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করতেছি, অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করতেছি। তো যেখানে নাকি আমার এই অল্টারনেটিভের জন্য অ্যাকসেপ্টেন্সের মানটা দুই দিকে ভাগ হয়ে আসছে, সেটাকে আমরা বলতেছি টু টেল টেস্ট। যখন যে কোনো একদিকে আসতেছে, এটাকে তখন আমরা বলতেছি ওয়ান টেল টেস্ট। এটা যদি বাম দিকে থাকে তাহলে এটা ওয়ান টেল টেস্ট এবং এই টেলটা হচ্ছে লেফটে। আর যদি ডান দিকে থাকে তাহলে এটা ওয়ান টেল টেস্ট, যেখানে আমার লেফট টেলটা হচ্ছে তোমার রাইটে। বাবারা, তোমরা কি আমার কথা ধরতে পারছো সবাই? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল যে এখানে তো Please. আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, এই জন্য স্যার ওই যে 35 ধরলে 35 নিয়ে মানে 34 36 থেকে ছোট অথবা 34 থেকে বড় সমস্যা হয় নাই। কিন্তু যদি পূর্ণ সংখ্যা না নিয়ে দশমিকের জাতীয় সংখ্যাগুলো আসতো, তখন মনে করেন যে 34.5, তারপর 35.6, এই সংখ্যাগুলো তো আসলে 35-এর সমান না, তো ওগুলা নিয়ে কি করতাম আসলে? আচ্ছা, দশমিক আসলে তখন দশমিকের জন্য তুমি কাজ করবা। এই যে যেমন মনে করো আমি বললাম না যে তোমার ইকুয়াল টু 35 নিয়ে তোমার কাজ করতে বলছে, যদি 34.5 আসে তার মানেও কিন্তু 35 এর সমান না, নাহলে হাইপোথিসিস তুমি রিজেক্ট করে দিবা। 35.8 আসছে, তার মানে এটাও কিন্তু 35 এর সমান না, নাহলে হাইপোথিসিস তুমি রিজেক্ট করে দিবা। পূর্ণ সংখ্যার জন্য যা জিনিস, পয়েন্টের জন্য সেম জিনিস, এখানে রুলস এর কোনো চেঞ্জ আসবে না। মিস্টার শিবলি, মিস্টার শিবলি, আমি কি তোমার আনসার দিতে পারছি ঠিক মতো? যে পাশে যাই হিসাবে একই স্যার। হ্যাঁ, উম, ঠিক আছে মিস্টার শিবলি। জি স্যার। স্যার তার মানে কি মানে একের অধিক মান হইতেছে গ্রহণ করার জন্য ধরা যায়? না, রেঞ্জ যেটা থাকবে, ক্রিটিক্যাল ভ্যালু যেটা থাকবে সেটা তাই থাকবে। দশমিকের জন্য যদি একটুও পার্থক্য থাকে, ক্যান্সেল করে দিবা। একদম আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা সেই মানটা যদি না আসে, ক্যান্সেল করে দিবা। ইভেন আচ্ছা। অ্যাপ্রোপ্রিয়েট মানটাও যদি আসে, তাইলেও তুমি ক্যান্সেল করে দিবে, যেটাকে আমরা বলতেছি বর্ডার লাইন রিজেকশন। বুঝছো? যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই মানটা আসে, তাইলেও তুমি রিজেক্ট করে দিবা, বলবো যে বর্ডার লাইন রিজেকশন না, আমার এই রেঞ্জের মধ্যে পড়ছে, একদম ওই ক্রিটিক্যাল ভ্যালুতেই পড়ছে, রিজেকশন, কোনো রিস্ক নিব না। আচ্ছা, তো এটা গেল আমার টেস্টের টাইপ, ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্ট। এটাও আমি এখানে লিখে দিছি, ডিটেলস ডেফিনেশন দিয়ে দিছি, এখানে ছবি দিয়ে বুঝাইছি, এখানে পরের স্লাইডে আমি ডিটেলস ডেফিনেশন দিয়ে দিছি ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্টের। আচ্ছা, তো এখন আমরা যখন রিয়েল লাইফে টেস্ট অফ হাইপোথিসিস অ্যাপ্লাই করতে যাবো, আমরা যখন টেস্ট করতে যাব, কিছু কমন টেস্ট আছে যেগুলো খুব বেশি ইউজ হয়। সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে তোমার নর্মাল টেস্ট, অথবা এটাকে জেড টেস্টও বলা হয়। টি টেস্ট বলে একটা আছে, কাই স্কোয়ার টেস্ট আছে, অ্যাপ টেস্ট আছে, যেটা একটা নাম হচ্ছে অ্যানোভা অ্যাপ টেস্ট। আচ্ছা, তো তোমাদেরকে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি, তোমার উইকিপিডিয়ার একটা লিঙ্ক। এই লিঙ্কটাতে তোমরা গেলে তোমার যত রকম টেস্ট স্ট্যাটিস্টিক হইতে পারে সবগুলো ফর্মুলা এখানে ডিটেলস দেওয়া আছে। এগুলার বাইরেও অ্যাকচুয়ালি আরো কিছু আছে, এগুলার বাইরেও আরো কিছু টেস্ট হয়, তবে এগুলাই হচ্ছে সবচেয়ে কমন ইউজ করা টেস্ট স্ট্যাটিস্টিক। তো আমি যদি সত্যি কথা বলি, তোমাদের সিলেবাসে এগুলো সবগুলোই আছে। তো বাস্তবে তো এত পড়ে শেষ করা যায় না, তো যে কারণে সাধারণত আমি ক্লাসে একটার বেশি টেস্ট সাধারণত করাই না, কারণ সময় পাওয়া যায় না, এতটা কভার করার সময় পাওয়া যায় না। আমি আমার ক্লাসে শুধুমাত্র নর্মাল টেস্টটা করাই। আর টি টেস্টটা একটু বলি, কাই স্কোয়ার টেস্ট, এফ টেস্ট, এগুলো আসছে তোমার এই দুইটা টেস্টে মিলে আসছে, এই দুইটা টেস্ট। আচ্ছা, এর মধ্যে এফ টেস্ট যেটা, এটা না আরটা নাম হচ্ছে অ্যানোভা এফ টেস্ট। এটার ব্যাপারে আমি আগামী কালকে তোমাদের সাথে কিছুটা কথা বলবো। আজকে আমরা মেনলি তোমার এই নর্মাল টেস্টটাই করব। আর টি টেস্ট কেমনে করতে, টি টেস্টের একটা পার্ট শুধু তোমাদেরকে আমি দেখাবো কেমনে করতে হয়। আচ্ছা, তো আমি আর একটা টপিক পরে আমি একটা ব্রেক নিব। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাকে একটু আধা মিনিটের জন্য ছাড়, আমি এখনই আসতেছি। হ্যাঁ, লেডিজ এন্ড জেন্টলম্যান,
তো আমরা যখন নাকি এই টেস্ট অফ হাইপোথিসিস নিয়ে কাজ করতেছি, আমরা যখন টেস্ট স্ট্যাটিস্টিক নিয়ে যখন কাজ করতেছি, টেস্ট স্ট্যাটিস্টিকের উপরে বেস করে আমরা আমাদের ডিসিশন গুলো নিতেছি যে নাল হাইপোথিসিস আমরা অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। আচ্ছা, তো এখানে আমরা যখন নাকি ডিসিশনটা নেই, এখানে কিছু ভুল হইতে পারে। ভুলগুলা কিরকম? যে মনে করো একটা কেস হইতে পারে যে আমরা এখানে এই টেবিলটার মধ্যে খেয়াল করে দেখো, এখানে আমি দুই রকম ভুল আসতে পারে, আমি দুইটা ভুল এখানে একসাথে দেখাইতেছি। মনে করো এক্স্যাক্টলি সত্যিকার অর্থে আমাদের নাল হাইপোথিসিস যেটা ধরছিলাম সেটা ট্রু ছিল, এটা একটা ডিসিশন হইতে পারে, এবং নাল হাইপোথিসিসটা ফলস, এটা একটা ডিসিশন হইতে পারে। তো এখন আমরা যখন নাকি টেস্ট করলাম, টেস্ট করার সময় আমরা কি করতেছি, কোন একটা টেস্ট স্ট্যাটিস্টিক একটা 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 স্ট্যাটিস্টিক্যাল ফাংশন ইউজ করতেছি, করে সেটা থেকে আমরা ডিসিশন নিতেছি যে নাল হাইপোথিসিসকে আমরা অ্যাকসেপ্ট করব না নাল হাইপোথিসিস রিজেক্ট করব। তো এখন মনে করো সত্যিকারের ডিসিশন গুলো হলো এগুলা। একটা হলো সত্যিকারের কেস যেটা হইতে পারে যে আমাদের টেস্ট না করে অ্যাকচুয়ালি অরিজিনাল ডিসিশনটা আসার উচিত ছিল যে তোমার নাল হাইপোথিসিস ট্রু অথবা নাল হাইপোথিসিস ফলস। তা আমরা টেস্ট করার পরে ডিসিশন নিতে পারি দুইটা, যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারি অথবা রিজেক্ট করতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখো, একটা কেস হইতে পারে কি যে আমাদের নাল হাইপোথিসিসটা অরিজিনালি ট্রু হওয়ার কথা, কিন্তু আমরা টেস্ট করে এটাকে ভুলে রিজেক্ট করে ফেলছি। সেই ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয় সেটাকে বলা হয় টাইপ 1 এরর। আমি আবার বলতেছি, আমাদের নাল হাইপোথিসিসটা অরিজিনালি ট্রু, কিন্তু আমরা যখন টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করে যখন নাকি টেস্টটা করলাম, আমরা বললাম যে না, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দাও। নাল হাইপোথিসিস ট্রু, কিন্তু এটাকে যদি আমরা রিজেক্ট করি তাহলে যে ভুলটা হয় সেটাকে আমরা বলি টাইপ 1 এরর। এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আর এর পরে যে এটা নাল হাইপোথিসিসটা মনে করো অরিজিনালি ফলস, কিন্তু এটাকে আমরা টেস্ট করে ভুলে অ্যাকসেপ্ট করে ফেললাম। টেস্টে আমাদের যে ডাটা গুলো ছিল, ডাটা থেকে আমরা দেখলাম যে না, আসলে নাল হাইপোথিসিসটা ট্রু, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে ফেললাম, কিন্তু অরিজিনালি নাল হাইপোথিসিসটা ফলস হওয়ার কথা। তো নাল হাইপোথিসিস ফলস, সেটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে যে ভুলটা হবে সেটাকে বলা হয় টাইপ 2 এরর। এটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। এর বাইরে এই জায়গাটা দেখো, এটা কিন্তু কারেক্ট ডিসিশন, কারণ আমার নাল হাইপোথিসিসটা ফলস, এটাকে আমি রিজেক্ট করছি, অর্থাৎ আমার ডিসিশনটা ঠিক আছে। নাল হাইপোথিসিসটা ট্রু, এটাকে আমি অ্যাকসেপ্ট করছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ডিসিশনটা ঠিক আছে। তাহলে ভুল হইতেছে কোনটা? নাল হাইপোথিসিস ট্রু, এটাকে যদি আমি রিজেক্ট করি তাহলে সেটা যে ভুলটা হবে এটাকে আমরা বলি টাইপ 1 এরর, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আর নাল হাইপোথিসিসটা ফলস, এটাকে যদি আমি ভুলে অ্যাকসেপ্ট করে ফেলি আমার টেস্ট স্ট্যাটিস্টিকের উপর বেস করে, তাহলে যে ভুলটা হবে এটাকে আমরা বলি টাইপ 2 এরর, এটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই আলফা আর বিটা দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, কারণ এই ভুলের যে প্রপোর্শনটা এটা কিন্তু আলটিমেটলি একটা প্রবাবিলিটি। তো আমাদের এই আলফা যেটা টাইপ 1 এররের যে প্রবাবিলিটিটা, এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আমি আবার বলতেছি, টাইপ 1 এররের যে প্রবাবিলিটি এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স, যেটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আর টাইপ 2 এররের যে প্রবাবিলিটি, যেটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়েছে, এটাকে যদি আমরা 1 থেকে বিয়োগ করি তাহলে যে জিনিসটা পাওয়া যায় যেটাকে আমরা বলি পাওয়ার অফ টেস্ট। আমি আবার বলতেছি, টাইপ 2 এররের যে প্রবাবিলিটি বিটা, এটাকে যদি আমরা 1 থেকে বিয়োগ করি তাহলে আমাদের যে টার্মটা পাওয়া যায় এটাকে বলা হয় পাওয়ার অফ টেস্ট। আচ্ছা, যে কোনো টেস্ট স্ট্যাটিস্টিকের বেলায় আমাদের এই আলফাটা কত হবে এটা বলা থাকে। যে কোনো টেস্ট অফ হাইপোথিসিস প্রবলেমের সময় তোমাদেরকে বলা থাকবে যে আমরা এখানে কতটুকু পর্যন্ত ভুল অ্যাকসেপ্ট করি, এটা আমাদেরকে বলাই থাকবে, এবং সেটা ধরেই আমাদেরকে ডিসিশন গুলো নিতে হবে যে আমাদের এখানে ভুলের মাত্রা কতটুকু, এটা আমাদেরকে ডিক্লেয়ার করে নিতে হবে যখন নাকি আমরা ম্যাথ গুলো করবো। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি টাইপ 1 এরর আর টাইপ 2 এরর দুইটা কি বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। রোল নাম্বার 3 সাদিয়া, তুমি কি আসো মা? রোল নাম্বার 3 সাদিয়া, তুমি কি আসো? আচ্ছা, রোল নাম্বার 4 মিস্টার জুনায়েদ, তুমি কি আসো? জি স্যার আছি। তুমি কি বুঝতে পারছো টাইপ 1 এরর আর টাইপ 2 এরর? জি স্যার বুঝছি। ভেরি গুড। রোল নাম্বার 31 মিস্টার সামিন, তুমি কি আসো? রোল নাম্বার 31 মিস্টার সামিন ইয়াসির, তুমি কি আসো? আচ্ছা, রোল নাম্বার 48 মিস্টার আলফাজ, তুমি কি বুঝতে পারছো বাবা? জি স্যার। ভেরি গুড। মিস্টার আলফাজ, রোল নাম্বার 48 মিস্টার আলফাজ, তোমার একটা প্রশ্ন করি, তোমার কাছে কোন এররটাকে সিরিয়াস মনে হয়? টাইপ 1 এররে সিরিয়াস মনে হয় না টাইপ 2 এররে সিরিয়াস মনে হয়? টাইপ 2 মনে হয়। এক্সাম্পল দিতে পারবা? না স্যার। স্যার আমার কাছে স্যার
টাইপ 1টা স্যার সিরিয়াসটা আপনি কিভাবে মানে ধরতেছেন আর কি, এটার উপরে তো ডিপেন্ড করে আপনি কোনটাকে একদম মানে সিরিয়াস হিসেবে নিচ্ছেন। আমি তো সেটাই জানতে চাইছি যে তুমি কোনটা সিরিয়াস করতে চাও, তোমার ওপিনিয়ন কোনটা, আমি তো এটাই জানতে স্যার চাইছি। টাইপ 1 এর একটা উদাহরণ তো স্যার এই যে করোনা ভাইরাসের কেস। হ্যাঁ শুরু হয়েছে কিন্তু এটাকে রিজেক্ট যেমন করে স্যার দিচ্ছে। তারপরে জবের ক্ষেত্রে স্যার সে মানে স্যার এই যে যোগ্যতা রাখে কিন্তু টাইপ তারপরে তাকে 1টা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। টাইপ 1টা মনে করেন যে আমাকে আমার এইচআইভি পজিটিভ কিন্তু আমি টাকা দিয়ে আর কি নেগেটিভ করে নিচ্ছি। আল্লাহু আকবার। এইচআইভি ও আচ্ছা, এই ব্যাপার, তোমার এইচআইভি পজিটিভ। আচ্ছা এরকম আর কি। এই তোমরা ইয়া দেখছিলা, সবুজ এই মিস্টার সবুজ, তুমি কি ডিক্টেটর স্যার। সিনেমাটা দেখছিলা? না স্যার, এই তোমাদের মনে আছে ডিক্টেটর সিনেমাতে একটা ছিল না ওই যে এইচআইভি আলাদিন, মনে আছে? দেখছিলা কেউ? স্যার মুভিটা দেখি নাই কিন্তু ওটা কাহিনী একটু একটু জানি আর কি। কাহিনীটি একটু জানো? তো এই জি স্যার, ডিক্টেটর একবার একবার হাসে আরেকবার একটু ইয়া করে, আবার নিজেও বুঝতেছিল না যে কি করবে। এটা একটা মুভি আছিল স্যার। এটা একটা দেখার মতো মুভি ছিল। আমি ওই জায়গাটা কি আছে কোথাও, দেখাইতে পারলে খুব ভালো হতো। তোমাদের এখন দেখাইতে স্যার পারলে ইউটিউবে আছে স্যার, ইউটিউবে ইউটিউবে আছে। ডিটেক্টরের সব সিনই আছে, সব সিনই আছে ডিটেক্টর মুভির। একটু দেখি তো আছে নাকি, আমি এটা দেখে খুব মজা পাইছিলাম। আছে নাকি এখন আল্লাহ জানে। এক সেকেন্ড। ডিটেক্টর এইচআইভি আলাদিন এটা লিখে সার্চ দিলে এসে পড়বে স্যার। এইচআইভি আলাদিন। জি স্যার, এই যে এটাই এই সিনই স্যার। হ্যাঁ পাইছি। আচ্ছা এটা আমি এক কাজ করি, শেয়ার সিন সাউন্ড সহ শেয়ার দিতে হবে। শেয়ার দিলাম। হ্যাঁ আমি সরি, আমি তোমাদের ব্যান্ডউইথ আকাজে নষ্ট করতেছি, এই জন্য আমি সরি, কিন্তু এটা তোমাদের দেখা উচিত। এইচআইভি আলাদিন। Often described as ignorant, he changed over 300 Wadian words to Aladdin, including the words positive and negative, causing mass confusion. Do you want the Aladdin news or the Aladdin news? The Aladdin news? You are HIV Aladdin? তোমরা যারা দেখো না, তোমরা এই সিনেমাটা ছেলে ট্রাই করতে পারো, এটা দেখার মতো সিনেমা। যদিও এবং যখন দেখবা একা দেখো। সৈকত মাইকটা মিউট কর। আচ্ছা ওকে, তো যেটা মানে টপিকটা যেটা ছিল, ওকে টপিকটা যেটা ছিল যে আসলে কোন এররটা সিরিয়াস আর কোনটা কম সিরিয়াস। আমার যেটা মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, আমরা কোন ধরনের সিন নিয়ে কাজ করতেছি এটার উপর ডিপেন্ড করে যে মানে এক এক সময় এক একটা সিরিয়াস হতে পারে। এটা নট নেসেসারিলি যে সবসময় টাইপ 1 এররটাই সিরিয়াস হবে, কখনো টাইপ 2 এরর যেটা সেটাও কোনো কোনো ক্ষেত্রে টাইপ 1 এররটা সিরিয়াস হতে পারে, কোনো ক্ষেত্রে টাইপ 2 এররটা সিরিয়াস হতে পারে। মিস্টার মাহফুজুর, রোল নাম্বার 27, মিস্টার মাহফুজুর, তুমি একটু তোমার মাইকটা কাইন্ডলি একটু বন্ধ করো। ওকে, তো যেটা বলতেছিলাম, আমরা কোন ধরনের সিন নিয়ে কাজ করতেছি, আমাদের ডাটাটা কি টাইপের তার উপর ডিপেন্ড করে টাইপ 1 এরর বা টাইপ 2 এরর দুইটাই সিরিয়াস হতে পারে। এবং এটা মানে কোন কেউ কেউ আছে বলে যে টাইপ 2 এররটা বেশি সিরিয়াস, কেউ কেউ বলে টাইপ 1 এররটা বেশি সিরিয়াস। তবে আমার মনে হয় কি এটা সিন টু সিন এটা ভ্যারি করে। যেমন আমি তোমাদেরকে কাছাকাছি টাইপের একটা এক্সাম্পল দিছিলাম, টাইপ 1 এরর আর টাইপ 2 এরর। মনে করো তুমি সিমটম দেখে একজন ডাক্তার একজন এই বুড়া বেটারে বলে দিল সে প্রেগনেন্ট, আর এদিকে এই মহিলা হাসতে হাসতে বললো যে না তুমি প্রেগনেন্ট না, কিন্তু তোমরা নিজেরই দেখো ছবি দিয়ে কিন্তু বুঝা যায় এটা কোনটা কোন টাইপের এরর। কাজে আমার যেটা মনে হয় আমাদের সিনের উপর বেস করে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি তার উপর বেস করে টাইপ 1 বা টাইপ 2 এরর দুইটাই সিরিয়াস হতে পারে। তবে কখন কোনটা হবে সেটা আমার যেটা মনে হয় এটা অ্যাকচুয়ালি আমাদের কোন টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি তার উপর ডিপেন্ড করবে। আমি কখনোই কোনোটারে সবসময় ইন জেনারেল আমি কখনো সিরিয়াস বলতে চাই না, এটা সিন অনুযায়ী এটা ভ্যারি করতে পারে। আচ্ছা ইয়েস মিস্টার শিবলি। স্যার এই যে এখানে লেভেল অফ সিগনিফিকেন্স আর হচ্ছে পাওয়ার অফ টেস্ট, এই দুইটা নামকরণের সার্থকতা কি?
আচ্ছা, লেভেল অফ সিগনিফিকেন্সের নামকরণের সার্থকতা এরকম হতে পারে যে আমরা যখন একটা ডিসিশন নেই, আমরা জানাই নি যে আমাদের এখানে টাইপ 1 এররের প্রবাবিলিটি কতটুকু। তো যখন নাকি একটা টেস্ট করা হয় তখন সেটাকে বলা হয় 5% টেস্ট করতেছি, 10% টেস্ট করতেছি। তার মানে 5% টেস্ট করতেছি কথাটার মানে হলো যে আমরা বলে নিতেছি যে এখানে আমাদের টেস্টের মধ্যে 5% পর্যন্ত ভুল থাকতে পারে। 5% পর্যন্ত ভুল থাকতে পারে তার মানে কি আমরা 95% শিওর যে এখানে ভুল নাই। তার মানে কি আমরা এখানে সিগনিফিকেন্স লেভেলটা বলে দিতেছি এখানে যে কতটুকু পর্যন্ত আমাদের রেজাল্টটা সিগনিফিকেন্ট, কতটুকু পর্যন্ত আমাদের রেজাল্টটা অ্যাকুরেট সেটা আমরা বলে দিতেছি। যে কারণে আমরা এটাকে বলতেছি লেভেল অফ সিগনিফিকেন্স, যেটাকে আমরা বলতেছি টাইপ 1 এররের প্রবাবিলিটি। স্যার স্যার ইয়েস। এখানে তো এই যে এটা তো আসলে মেইনলি স্যার মাইনাস করে বললাম যে তাহলে হচ্ছে এইটার সিগনিফিকেন্স হচ্ছে 95%, তাহলে না না এটা না মাইনাস হয়ে গেল। না না না, প্রশ্নটা যখন করা হয় তখন তোমাদেরকে বলা থাকবে 95% লেভেল অফ সিগনিফিকেন্সে তুমি টেস্টটা করো। 95% লেভেল অফ টেস্ট অফ সিগনিফিকেন্স যেটা, এটাকে তোমার আরবান ডিকশনারিতে দেখবো মাঝে মধ্যে আমরা যখন কথা বলি আমরা বলি যে 5% টেস্ট করতেছি, দুইটা টার্মই ইউজ করা হয়। তবে অরিজিনালি এটাকে ডিফাইন করা 95% বা 90% এভাবে টেস্ট করার কথা বলা হয়। তো যখন নাকি 95% টেস্ট করার কথা বলে বা 99% বলে বা 90% বলে, এর মানে হচ্ছে যে আমরা 95% বা 90% বা 99% শিওর যে আমাদের রেজাল্টটা অ্যাকুরেট। এখানে অ্যাকুরেসি লেভেলটা দেখানো হয়েছে, যে কারণে এটাকে লেভেল অফ সিগনিফিকেন্স বলা হয়। তো অ্যাকুরেসির উল্টাটাই হচ্ছে ভুল, রাইট? জি স্যার। আচ্ছা, এটা হলো তোমার টাইপ 1 এরর বা লেভেল অফ সিগনিফিকেন্সের ব্যাখ্যা। আচ্ছা, পাওয়ার অফ টেস্ট যেটা, পাওয়ার অফ টেস্টটা কি জিনিস? পাওয়ার অফ টেস্টটা হলো গিয়া তোমার টাইপ 2 এররের প্রবাবিলিটি ছিল বিটা। বিটা হচ্ছে একটা এরর। তাহলে ও- এটা কি তোমার এই বরাবর আমার এখানে এই কলাম সামটা কি 1 হবে না? দেখো তো, এই কলামের সামটা কত হবে? 1 হবে না? দেখো তো, এখানে একটা 1 আসার কথা জি না? স্যার। তার মানে দেখো, আমি যদি 1 থেকে এররটাকে বাদ দিয়ে দিই, সেটা কি আমার কারেক্ট ডিসিশনের প্রবাবিলিটি বাড়ায় দিবে, ঠিক কিনা? জি স্যার, মানে দুই ক্ষেত্রে এইচ নট ট্রু হওয়ার মানে হ্যাঁ সিগনিফিকেন্সটা বের করতেছে। হ্যাঁ। তো এই জন্য এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ টেস্ট, এই কারণে যে এখানে যেহেতু আমরা লেভেল অফ সিগনিফিকেন্স বলে ফেলছি, এই কারণে এটাকে বলা হচ্ছে পাওয়ার অফ টেস্ট। এই কারণে যে পাওয়ার অফ টেস্ট যত বাড়বে তোমার টেস্টের ডিসিশন রাইট হওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। বুঝছো? জি এটা স্যার। আমি এটা একটা আমি আমার নিজের এক টিচারের ভাষায় বলি। আমাদের এক টিচার, আমরা মানে আমি তারে খুবই রেসপেক্ট করি, উনি রিটায়ার করছে বহুদিন হয়। তো উনি আমাদেরকে এই পাওয়ার অফ টেস্ট নিয়ে বলছিল যে একটা টেস্ট অফ হাইপোথিস যখন নাকি তোমরা করবা, সত্যরে সত্য বলতে পারার ক্ষমতা যত বাড়বে এবং মিথ্যারে মিথ্যা বলতে পারার ক্ষমতা যত বাড়বে, তোমার পাওয়ার অফ টেস্ট তত বাড়বে। কথাটা কি ধরতে পারছো কি বলছে? যে তোমার নাল হাইপোথিসটা ট্রু, ফলস, কিন্তু এটাকে তুমি অ্যাকসেপ্ট করতেছো, এটাই তো তোমার টাইপ 2 এরর। তোমার টাইপ 2 এরর যত কম হবে তত তোমার পাওয়ার অফ টেস্ট বাড়বে। অথবা টাইপ 2 এরর কম হওয়ার প্রবাবিলিটি যত বাড়বে, তোমার পাওয়ার অফ টেস্ট তত বাড়বে, তোমার টেস্টটা তত অ্যাকুরেট হবে। মিস্টার শিবলি, তুমি কি এই দুইটার ব্যাখ্যা বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের ক্লাসে আর যেটা বাকি আছে, আমরা এখন একটা ম্যাথ করব। তো ম্যাথটা করার আগে তোমরা কি একটা ব্রেক নিতে চাও 5 মিনিটের? হ্যাঁ স্যার, দিয়ে দিন স্যার। আমার মনে হয় একটা ব্রেক নিলে ভালো হয়। আমার ঘড়িতে এখন 12টা 5 বাজে, আমরা ইনশাল্লাহ আবার 12টা 12তে শুরু করবো। 7 মিনিটের ব্রেক দিলাম, 12টা 12তে আবার শুরু করবো। দেখা হবে তখন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।
লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি আসছো? আমি শুরু করি আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আবার শুরু করি। ওকে, তো আমাদের বেসিক কনসেপ্ট যেগুলো ছিল সেগুলো শেষ। যে তোমার হাইপোথিস কি জিনিস, টেস্ট অফ হাইপোথিস কি জিনিস, নাল নাল অল্টারনেটিভ, তারপর তোমার ওয়ান টেল টেস্ট, টু টেল টেস্ট, এগুলো শেষ। আচ্ছা, এরপরে তোমার আমাদের একটা টেস্টে ভুল কি কি হতে পারে, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, তার প্রবাবিলিটি গুলো, এগুলোও শেষ। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাবো। ম্যাথে যাওয়ার আগে আমাদের আর একটা জিনিস বাকি, সেটা হলো তোমার ওই যে আমি তোমাদের যে লিঙ্কটা দেখাইছিলাম, যে তোমার বিভিন্ন টেস্ট স্ট্যাটিস্টিক গুলো কেমনে ক্যালকুলেট করতে। আমি তো তোমাদের ক্লাসে একদম খুব শর্টকাটে সিম্পল ভাবে বলছি যে স্যাম্পল মিন বা একটা মিন বাইর করে আমি ডিসিশন নিচ্ছি, কিন্তু রিয়েল লাইফে যখন নাকি টেস্ট করতে যাবো আমরা এরকম বিভিন্ন রকম অনেক টেস্ট আমাদের করা লাগতে পারে। টেস্ট স্ট্যাটিস্টিক গুলো কিরকম হবে তার উপরে ডিপেন্ড করবে যে আমার রেজাল্টটা কিরকম আসবে। আচ্ছা, তো আমাদের এই টেস্ট স্ট্যাটিস্টিক যেগুলো আছে, বেশ কিছু কমন টেস্টের কথা আমি বলছিলাম, যে তোমার জেড টেস্ট, টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট বা এনোভা টেস্ট। আচ্ছা, তো এখন আমাদের এই টেস্ট অফ সিগনিফিকেন্সে আমাদের স্টেপ গুলো কি হবে ফার্স্টে সেটা খেয়াল করো। আমি এখানে একটা টয় এক্সাম্পল দিচ্ছি, টয় এক্সাম্পলটা তোমরা পরে দেখো, আমি টয় এক্সাম্পলের সময় নষ্ট করবো না, তোমরা পরে দেখে নিও। আমাদের একটা টেস্ট অফ হাইপোথিসিসের প্রবলেমে আমাদের কাজগুলো কি কি হবে। প্রথম কাজ হলো গিয়ে আমাদের প্রশ্ন দেখে ঠিক করতে হবে যে আমাদের নাল আর অল্টারনেটিভ হাইপোথিসিস কোনটা, এইচ নট কোনটা আর এইচ ওয়ান কোনটা, এটা ফার্স্টে আমাদেরকে ঠিক করতে হবে। লেভেল অফ সিগনিফিকেন্স কত, অর্থাৎ টাইপ 1 এররের প্রবাবিলিটি কত থাকবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। আচ্ছা, সেকেন্ড যেটা আমাদের প্রবলেমের মধ্যে বলা থাকবে যে আমাদের স্যাম্পলের সাইজ কত, স্যাম্পলটা কি টাইপের স্যাম্পল সেটাও এখানে বলা থাকবে, এবং সেটার উপরে বেস করে আমাদেরকে টেস্ট স্ট্যাটিস্টিক যেটা সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। আমি আবার বলতেছি, আমাদের স্যাম্পলটা কিরকম, স্যাম্পলের সাইজ কত, কিভাবে স্যাম্পলটা নেওয়া হয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে প্রবলেমের মধ্যে বলা থাকবে, এবং এই জিনিসগুলো দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে। আচ্ছা, এই জিনিসটা ঠিক করার পরে আমাদের নেক্সট কাজ হলো যে আমাদের এই লেভেল অফ সিগনিফিকেন্স যেটা আছে, আমাদের এই লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য এবং এই টেস্ট স্ট্যাটিস্টিকের জন্য আমাদের ক্রিটিক্যাল ভ্যালু কোনটা, এটা আমাদেরকে ঠিক করতে হবে। এবং এই জিনিসটা তাহলে ডিপেন্ড করতেছে কার উপরে, খেয়াল করে দেখো, এই জিনিসটা ডিপেন্ড করতেছে আমার টেস্ট স্ট্যাটিস্টিক এবং লেভেল অফ সিগনিফিকেন্স, এই দুইটার উপরে ডিপেন্ড করতেছে আমার এই ক্রিটিক্যাল ভ্যালুটা কত হবে। আমার ক্রিটিক্যাল ভ্যালুটা ডিপেন্ড করতেছে আমার টেস্ট স্ট্যাটিস্টিকটা কি এবং তার লেভেল অফ সিগনিফিকেন্স কত, কত পার্সেন্ট আমি টেস্টটা করতেছি, এই দুইটার উপর ডিপেন্ড করবে আমার ক্রিটিক্যাল ভ্যালুটা কত আসবে। এরপরের কাজ সহজ, আমাদের স্যাম্পল টেস্ট, আমাদের যে টেস্ট স্ট্যাটিস্টিক সেটাকে আমি ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করব, করে আমার টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যদি ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে পড়ে, অর্থাৎ আমার রিজেকশন রিজিয়নে পড়ে, আমি আমার নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব, আদারওয়াইজ অন্য সব ক্ষেত্রে আমি আমার নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব। এবং একটা জিনিস খেয়াল রাখবা, আমরা যখন নাকি ডিসিশনটা লিখবো, আমাদের টেস্ট অ্যাকসেপ্ট হোক আর রিজেক্ট হোক, আমাদের কমেন্ট করতে হবে এভাবে যে আমাদের ডাটার উপরে বেস করে আমাদের এই টেস্টটা মে বি অ্যাকসেপ্টেড অর মে বি রিজেক্টেড, আমাদেরকে এই মে বি কথাটা উল্লেখ করতেই হবে। কারণ আমরা যে ডাটা নিয়ে কাজ করতেছি এই ডাটাটা কিন্তু এম্পিরিক্যাল না। আজকে মনে করো আমি টেম্পারেচার চেক করার জন্য 7 দিনের ডাটা নিয়ে আমি কাজ করলাম, করে আমি দেখলাম যে এভারেজ টেম্পারেচার আছে একরকম। আমি যদি আজকের থেকে 3 মাস আগের ডাটা নিয়ে কাজ করতাম, আমার টেম্পারেচার কিন্তু সম্পূর্ণ ভিন্ন আরেকটা আসতো। কারণ আমাদের এবার কিন্তু এপ্রিল মে মাসে প্রচন্ড গরম গেছে এবার এই বছর, আমি আমার জীবনে এত গরম কখনো দেখিনি এই বছর যেটা দেখছি। তো ওই এপ্রিল মে মাসে 7 দিনের অ্যাভারেজ টেম্পারেচার আর এখনকার 7 দিনের অ্যাভারেজ টেম্পারেচার কিন্তু সেম না। কাজেই আমাদেরকে সবসময় উল্লেখ করতে হবে যে বেসড অন আওয়ার ডেটা উই মে অ্যাকসেপ্ট দ্য নাল হাইপোথিসিস, অথবা বেসড অন আওয়ার ডেটা উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আমাদেরকে এই মে কথাটা, মে অথবা মে বি কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, তো এখন তোমাদেরকে যেটা বললাম যে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে, টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে এটা আবার ডিপেন্ড করে আমাদের স্যাম্পল সাইজের উপরে, এবং আমাদের প্রবলেমটা কত কিরকম তার উপর ডিপেন্ড করবে। মেনলি স্যাম্পল সাইজের উপরই ডিপেন্ড করে যে আমার টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে, এবং আমার নাল হাইপোথিসিসটা কি তার উপরও ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, আমরা এতক্ষণ যে প্রবলেমটা নিয়ে কাজ করছি, এখানে দেখো আমাদের 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 হাইপোথিসিসটা কিরকম ছিল, টেম্পারেচার একটা ভ্যালু সমান কিনা এটা আমরা এখানে চেক করতে চাইছি। আমি আবার বলতেছি, আমাদের এই এতক্ষণ যে আমরা যে হাইপোথিসিস নিয়ে কাজ করতে, হাইপোথিসিসটা ছিল কি যে আমাদের টেম্পারেচার একটা নির্দিষ্ট ভ্যালু সমান কিনা এটা আমাদেরকে চেক করতে বলছে। তো এই হাইপোথিসিসটাকে যখন নাকি লেখা হয়, ইন জেনারেলি এটাকে লেখা হয় এইচ নট। এটার পর আমরা বলি যে আমরা এখানে চেক করতে চাই আমাদের প্যারামিটারের মানটা, মিউ এর মানটা একটা পার্টিকুলার মানের সমান কিনা, এটা আমরা এখানে চেক করতে চাই।
মিউ ইকুয়াল টু মিউ নট, এরকম একটা ভ্যালু আমরা এখানে চেক করতে চাই। আচ্ছা, কই গেল, আমরা এই ভ্যালুটা চেক করতে চাই। এটার এগেইনস্টে অল্টারনেটিভ কি হইতে পারে, ভার্সেস অল্টারনেটিভটা কি আসবে? মনে করো অল্টারনেটিভ তোমার তিনটার যে কোনো একটা হইতে পারে। আমি ধরো এখানে আপাতত নট ইকুয়াল টু দিয়ে লিখলাম, এটা হচ্ছে তোমার 1, আর এখানে মনে করো আমি দিয়ে দিলাম নট ইকুয়াল টু, গ্রেটার দেন বা লেস দেন যে কোনোটা হইতে পারে। আচ্ছা, তো মনে করো আমরা এখানে কি করতেছি, যে আমাদের প্যারামিটারের মানটা একটা নির্দিষ্ট মানের সমান কিনা সেটা চেক করতেছি। তো এটাকে ইন জেনারেল সিম্বল দিয়ে লিখলে লেখা হয় মিউ ইকুয়াল টু মিউ নট। এটা আমরা টেস্ট করতে চাই এগেইনস্ট অল্টারনেটিভ হচ্ছে মিউ নট ইকুয়াল টু মিউ নট, অথবা মিউ গ্রেটার দেন মিউ নট, মিউ লেস দেন মিউ নট, এটা যে কোনোটা হইতে পারে। আচ্ছা, তো এই টেস্টটা করার জন্য আমরা আমাদের প্যারামিটারের মানটা একটা মানের নির্দিষ্ট মানের সমান কিনা এটা টেস্ট করার জন্য আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক দুই রকম হইতে পারে। একটা হইতে পারে যদি আমাদের স্যাম্পলের সাইজ বড় হয়, যদি 30-এর বড় হয় তাইলে হবে একরকম, আর যদি স্যাম্পলের সাইজ 30-এর চেয়ে ছোট হয় তখন আমার টেস্ট স্ট্যাটিস্টিক হবে আরেক রকম। কিরকম দেখো, আমাদের এই টেস্টের জন্য আমাদের দুইটা কেস হইতে পারে। একটা কেস কি, যে আমরা লার্জ স্যাম্পল নিয়ে কাজ করতেছি, যেখানে আমাদের স্যাম্পল সাইজ 30-এর সমান বা তার চেয়ে বড়, সেই সাথে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবশ্যই জানা থাকতে হবে। অথবা আরেকটা কেস হইতে পারে যেখানে আমার স্যাম্পল সাইজটা ছোট, আমার স্যাম্পল সাইজ 30-এর চেয়ে ছোট, এবং আমার এখানে এই সিগমা যেটা সেটা জানা থাকতেও পারে নাও থাকতে পারে, আমি এখানে আননোন লিখছি, এটা জানা থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, প্রথম কেসটা যেখানে নাকি আমার স্যাম্পল সাইজটা 30-এর চেয়ে বড়, তখন আমার টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে কি দেখো, এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। এক্স বারটা কি জিনিস, এটা হচ্ছে একটা জেড টেস্ট, জেড স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করতেছি। এখানে এক্স বারটা কি জিনিস, এক্স বারটা হলো গিয়ে আমাদের স্যাম্পল, যেটা আমরা যে 6 দিন বা 7 দিনের টেম্পারেচার যে পাইছি ওই স্যাম্পলের যে মিনটা সেটা হচ্ছে এক্স বার। মিউ নট হলো যেই মানটার সাথে সমান কিনা চেক করতে বলছে, যেমন আমাদের এখানে ছিল কি যে টেম্পারেচার 25 ডিগ্রি কিনা চেক করতে বলছে, অর্থাৎ আমাদের জন্য মিউ নট ছিল 35। সিগমা হচ্ছে আমার পপুলেশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সেটা, ডিভাইডেড বাই রুট এন, এই এনটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ, যেটা স্যাম্পলে যদি 7 দিন থাকে তাহলে এন এর মান 7, স্যাম্পলে যদি 30 দিন থাকে তাহলে এন এর মান 30। আচ্ছা, এটা গেল প্রথম কেসের জন্য। সেকেন্ড কেসটা কি, সেকেন্ড কেসটা ছিল যখন নাকি আমার স্যাম্পল সাইজটা ছোট, অর্থাৎ এন এর মান 30-এর চেয়ে ছোট, তখন ছিল আমার সেকেন্ড কেস। সেকেন্ড কেসটার বেলায় আমরা ইউজ করব টি স্ট্যাটিস্টিক। টি স্ট্যাটিস্টিকের বেলায় ফর্মুলা কি দেখো, এক্স বার মাইনাস মিউ নট, আগের মতোই এক্স বার হচ্ছে আমার স্যাম্পল মিন, মিউ নট হচ্ছে আমার যে মানটা সমান কিনা চেক করতে বলছে সেটা, ডিভাইডেড বাই এস। এসটা হলো এখানে আমার স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আগে খেয়াল করো, আগের বার কিন্তু আমরা যখন মিউ নিয়ে কাজ, এই সিগমা নিয়ে কাজ করছি, সিগমা কিন্তু ছিল আমার পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এখন বলতেছি না, টি স্ট্যাটিস্টিকের বেলা আমরা কাজ করব স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে, এবং এটার ফর্মুলা হলো গিয়া এখানে দেখো n-1 দিয়ে ভাগ করছে, এটা হলো তোমার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, ডিভাইডেড বাই রুট এন। রুট এনটা হচ্ছে তোমার যথারীতি আবার আগের মতো স্যাম্পল সাইজ, যেটা স্যাম্পল সাইজের রুট ওভার স্যাম্পল সাইজের স্কয়ার রুট। আচ্ছা, এটা একটা টি স্ট্যাটিস্টিক ফলো করবে যার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n-1। আচ্ছা, তো এখন কথা হলো এটার জন্য ক্রিটিক্যাল ভ্যালু তোমরা কই থেকে পাইবা। ক্রিটিক্যাল ভ্যালুটা টি টি স্ট্যাটিস্টিক নিয়ে যখন কাজ করবা, টি টেস্ট যখন করবা, টি এর জন্য একটা আলাদা টেবিল আছে, টি টেবিলটা একবার দেখলেই তোমরা পাবা, সেখানে দেওয়া থাকবে তোমার এই কোন টেস্টের জন্য তোমার ক্রিটিক্যাল ভ্যালু কত হবে সেটা সেখানে দেওয়া আছে। টি টেবিল একবার দেখলেই পারবে, এটা আমারও লাগবে না, তোমরা নর্মাল টেবিল লাগে ইউজ করছো, টি টেবিলটা তোমরা দেখলেই চিন্তা পারবে যে তোমার ক্রিটিক্যাল ভ্যালু কত হবে। জেড টেস্টের জন্য ক্রিটিক্যাল ভ্যালু কত হবে সেটা আমি তোমাদেরকে এখানে একটা টেবিলের মধ্যে দিয়ে দিছি, তোমাদেরকে কাইন্ডলি এই টেবিলটা মনে রাখতে হবে। আর তোমরা যদি কেউ ব্যাখ্যা চাও যে এই মানগুলা কেমনে আসছে, এই মানগুলা আসছে আমরা যখন নাকি ওই যে নরমাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ করছিলাম, নরমাল ডিস্ট্রিবিউশন একটা টেবিল ছিল না, মনে আছে লেডিজ এন্ড জেন্টলম্যান? ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে পড়াইছিলাম, নরমাল ডিস্ট্রিবিউশনের একটা টেবিল ছিল না? জি স্যার, পয়েন্ট সামথিং, হ্যাঁ পয়েন্ট সামথিং দিয়ে ছিল। এই মানগুলা ওই টেবিলটা ইউজ করে আসছে। তোমরা যদি আরো ডিটেইলস ব্যাখ্যা চাও, ওই টেবিলের মধ্যে তোমরা করবা কি, এই মানগুলা খুঁজবা, খুঁজলেই বুঝা যাবা যে এই মানগুলা কেমনে আসছে। আমি ডিটেইলস ব্যাখ্যা করতে যেতেছি না ক্লাসে, এবং আমি যেটা প্রেফার করি অত কষ্টে যাওয়ার দরকারও নেই, তোমরা এই টেবিলটা একটু মনে রেখো, এই 3-4টা ভ্যালু মনে রাখতে খুব কঠিন কিছু হবে না। এখানে কি কি আছে দেখো, আলফা ইকুয়াল টু 0.05, মানে 5% টেস্ট করতেছো, তার জন্য ক্রিটিক্যাল ভ্যালু কত, 1% অর্থাৎ 0.001 টেস্ট করতেছো, তার প্রবাবিলিটি কত, এটা দেওয়া আছে। বাস এটা দিয়ে তোমাদের করলে হবে, এর চেয়ে বেশি কঠিন তোমাদের দরকার নাই। আচ্ছা, টি টেস্টের জন্য মিউ নটটা স্যার যেটা কম্পেয়ার করব সেটা না, মিউ নটটা হচ্ছে তুমি যার জন্য টেস্ট করতেছো সেটা, হ্যাঁ। আর মিউটা হচ্ছে
মিউ হলো তোমার এভারেজ টেম্পারেচার, এভারেজ টেম্পারেচারে প্রকাশ করতেছো মিউ দিয়ে, আর মানটা কোন মানের সমান চেক করতেছো সেটা হচ্ছে তোমার মিউ নোট, যেটা হলো 35। স্যার আলফার ভ্যালু তো যে কোনো কিছু হইতে পারতো, তাই আলফার না? ভ্যালু তোমাদেরকে ম্যাথে দেওয়া থাকবে। আমি এখন একটা ম্যাথ করি, আমার মনে হয় তাহলে তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা ম্যাথ করি, তোমরা সবাই খাতা কলম হাতে নাও, ম্যাথটা করো, তাহলে দেখবো ম্যাথটা তোমার কাছে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, কাগজ কলম হাতে নাও। নিছো? জি স্যার। মিস্টার রাব্বি, কষ্ট হইতেছে? না স্যার। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, ম্যাথটা করার আগে একটা জিনিস জিজ্ঞেস করি। প্রায় 1.5 বছর হয়ে যেতেছে আমরা কেউ ভার্সিটিতে যাই না, মানে ফর্মালি ইউনিভার্সিটি যেমন চলছে সেভাবে চলতেছে না। তো এখন তো টিকা দেওয়া শেষ, এবং আমি আশা করতেছি শিগগিরই হয়তো অবস্থা ভালো হবে, আর মাস দুয়েক পরে হয়তো আবার ভার্সিটি খুলতে পারে। তোমাদের কি কষ্ট হবে ভার্সিটিতে এসে ক্লাস করতে? জি স্যার। শুরুতে তো ভেরি একটু গুড, প্রবলেম হবেই। ভেরি গুড, একজন সত্যি কথা বলছে। মিস্টার রাব্বি, তোমার কি মনে হয় ক্লাস করতে ভালো লাগবে না খারাপ লাগবে? স্যার প্রবলেম হবে স্যার, খারাপ লাগবে, শুয়ে বসে ক্লাস করতাম। স্যার আমার স্যার ভালো লাগবে স্যার। খুইলা দিলে ভালোই স্যার, বাসায় বসে থাকতে ভালো লাগে না। বাসায় ভালো লাগে না স্যার, মানে ব্যাগ ঘাড়ে নিয়ে ক্যাম্পাসে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে স্যার, এখন বোঝা যায় স্যার। এখন বোঝা যেতেছে। বাসায় থেকে ভাই অনলাইন ক্লাসে একটা সুবিধা আছে। ভাইবসটা পাইতে চায় স্যার, মানে ক্লাস হওয়া না হওয়াটা স্যার পরে, ক্যাম্পাসের একটা যে ভাইবস আছে স্যার, এটা অ্যাকচুয়ালি সবাই চায়। মিস্টার সাইফুল, আমার মনে হয় কি ক্যাম্পাসে সবচেয়ে বাজে কাজ হলো পড়াশোনাটাই। স্যার এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি লাইফে সবাই কিছুটা স্বীকার করবে, আমি মনে করি যে ক্লাস করতে ভালো লাগে না স্যার কারোর। স্যার ক্লাস না করে যদি ওই মাঠের ওই যে বেঞ্চি গুলাতে বসে থাকি তাও ভালো লাগে। জি স্যার, এক্স্যাক্টলি বাসায় এটাই। থাকতে থাকতে মানে একঘেয়েমি হয়ে গেছে। স্পেশালি এই যে গত 1.5 বছর ধরে যে চলতেছে, এই যে জুমের মধ্যে করতেছি। ফর এক্সাম্পল, তোমরা কেউ কোনোদিন আমার চেহারা দেখো নাই, দেখছো কেউ? না স্যার। খুব ইচ্ছা স্যার আপনাকে দেখবো। স্যার আপনাকে সামনাসামনি স্যার দেখার ইচ্ছে স্যার, ক্লাস করার ইচ্ছে স্যার সামনাসামনি। আচ্ছা, ক্লাসে তো অনেক ইন্টারেস্টিং লাগে। তারপরে আমিও তোমাদের কারো চেহারা খালি কোনোদিন বসে দেখিনি। থাকি স্যার, আপনার ক্লাস কোন দিন হবে? আমি তোমাদের চেহারা কোনোদিন দেখিনি, কখনো দেখিনি। আমি জানি না তোমরা দেখতে কেমন, বা তোমরা ক্লাসের মধ্যে কি করো আমি তাও জানি না। আমি ক্লাস নিতেছি কিন্তু আমি জানি না রিয়েল, কারণ রিয়েল লাইফে দেখা হইতেছে না, আমরা জানি না আমাদের সামনাসামনি ইন্টারেকশন কিরকম হবে। হোয়াটএভার। তো আমার মনে হয় কি জানো, তোমাদের মতো আমারও ভার্সিটি খুললে খুশি হব, কিন্তু ওই ক্লাস নিতে তোমাদের যেমন ক্লাস করতে খুব আলসেমি লাগবে, ক্লাস করতে ইচ্ছা করবে না, আমারও ক্লাস নিতে ইচ্ছা করবে না। আমার মনে হয় অভ্যাস চলে গেছে, আমার আর আগের মতো ক্লাস নেওয়ার মতো অত ইন্টারেস্ট এখন আর পাই না, কেন জানি না। মানে মনে হয় যে ক্লাস না থাকলেই ভালো। আর যখন মনে হয় যে ওই পুরা বিল্ডিং নিচতলা থেকে 4 তলা 100 বার উঠানামা করতে হবে, আর ভালো লাগে না, বুঝছো? মনে হয় যে ক্লাস না থাকলেই ভালো হতো। হোয়াটএভার। স্যার রেকর্ড চালাই দিবেন এই ক্লাসগুলো। ওটা হয় না আসলে, ওটা আসলে হয় না। যেমন এই যে মনে করো তোমাদেরকে আমি স্লাইড গুলো দিয়ে দিই, স্লাইড দিয়ে পড়াইতেছি, আমার মনে হয়, আমার কেন জানি মনে হয় যে আসলে আমি ফাঁকি মারতেছি, আমার এরকম মনে হয়। ক্লাসে বসে তোমাদের সাথে যখন নাকি ইন্টারাকশনটা করি, আমরা আমরা যখন ইন্টারাকশনটা থাকে, আমরা যখন সামনাসামনি ডিসকাস করি, কথা বলি, ওইটার যে ভ্যালু, ওইটা আমি এই জুমে পাই না, আমি পাই না, আসলেই পাই না। তোমাদের সাথে অনেক মজা করি, অনেক উল্টাপাল্টা কথা বলি, স্যার কিন্তু এই আসলে জুমের সেটা পাই না। সুবিধা হচ্ছে ওই ক্লাসে থাকলে পিছন থেকে আসলে অনেক কিছু বোঝা যায় না, এই জুমে তো ওই সমস্যাটা নাই, এটা অনেক বড় একটা বেনিফিট। হ্যাঁ, আবার ক্লাসের পুরা জায়গায় নেটওয়ার্ক সেম থাকে, গলা যাই থাক, তুমি আমার পুরা জায়গা দেখতে পারতেছো, আমার বোর্ড তুমি দেখতে পারতেছো। এখানে যার ইন্টারনেট খারাপ সে কিন্তু খুব ভালো মতো মজা টের পায়। যেমন আমার যেদিন ইন্টারনেট খারাপ থাকে, তোমাদের খবর হয়ে যায়, আমার কথা বোঝা যায় না, লাইট কেটে যায়। আমি মনে হয় 1 দিন না 2 দিন ক্লাস ক্যান্সেলও করে দিচ্ছি, আমার যদি মনে পড়ে ক্লাস ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, নেটের স্পিড খারাপ ছিল এই জন্য। হোয়াটএভার, পজিটিভ নেগেটিভ দুই সাইডই আছে। দেখা যাক, আমার মনে হয় ভার্সিটি খুললে তোমাদের চেয়ে আমার মনে বেশি সমস্যা হবে। আমি অলস হয়ে গেছি, আমি জানি না আমি ক্লাস নিতে পারবো কিনা। ওকে, সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা এখন ম্যাথের কাজে হাত দিতে চাই। সবাই কাগজ কলম হাতে নিছো? জি স্যার। ভেরি গুড। তো ফার্স্ট এক কাজ করো, এই প্রশ্নটা কি তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। একটা ম্যাথ হাতে কলমে করি, প্রশ্নটা তুলে ফেলো, একটু কষ্ট করে লিখে ফেলো সবাই।
স্যার এই যে ক্রিটিক্যাল ভ্যালু যে স্যার যেটা স্যার স্যার এখানে স্যার আমাদের স্যার অল্টারনেটিভ হাইপোথেসিসটা যে করলাম স্যার ওইখানে স্যার যে রেঞ্জটা ছিল যে 35 থেকে বেশি, তাহলে স্যার এখানে কি স্যার আমরা 35টাকে ক্রিটিক্যাল ভ্যালু হিসাবে স্যার মেজার করছিলাম? স্যার এই জিনিসটা একটু কনফিউজ স্যার। আচ্ছা, আমি এখনই বলতেছি। তোমাদের সবার কি প্রশ্নটা তোলা শেষ? মিস্টার মিজাত, তুমি কি প্রশ্নটা তুলছো পুরোটা? জি স্যার। আচ্ছা, বাকিদের কি তোলা শেষ? জি স্যার। না স্যার, স্যার একটু 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 তুলে নাও, তারপর আমি মিস্টার মিজার ব্যাখ্যাটা আমি দিতেছি। স্যার এখানে স্যার আরেকটা স্যার এই যে নিচে লিখে রাখছেন স্যার মিসেলেনিয়াস টেস্ট অফ সিগনিফিকেন্স ইউজিং এসপিএসএস। স্যার এখন কি আমাদের স্যার আবার এসপিএসএস স্যার সফটওয়্যার শিখা লাগবে নাকি স্যার? না 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 না, লাগবে না লাগবে না লাগবে না, টেনশনের কোনো কারণ নেই। তবে আমার মনে হয় শিখাইতে পারলে ভালোই তো। আমার মাঝে মধ্যে মনে হয় শিখাইতে পারলে খুব ভালোই তো। 2-3 দিন আগে প্রথম আলোতে দেখলাম একটা নিউজ দেখছিলাম যে তোমার ছাত্র অবস্থাতে কি কি সফটওয়্যার শেখা দরকার, 10টা সফটওয়্যারের নাম লেখা রাখছে, দেখছিলা কেউ? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা পেপার পড়ো? পড়ি স্যার, বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন, এটা আছে এখনো? থাকবে না কেন স্যার, এটাই তো সবচেয়ে জনপ্রিয় স্যার। স্যার আছে স্যার, এটা বিক্রি হয় বেশি স্যার। জি এটা বিক্রি হয় প্রচুর। এখন কত করে, 5 টাকা নাকি? জি স্যার, 5 টাকা স্যার। জি স্যার, 5 টাকা। এরা দেখাইছে এই 2008-9 সালের দিকে 2 টাকা দিয়ে পেপার বিক্রি করার সময় বাংলাদেশে কেউ চিন্তাও করেনি। হ্যাঁ স্যার, ভালো একটা মার্কেট পেয়ে গেছিল। সেই ছিল স্যার। এমন 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 না যে একদম খারাপ ছিল স্যার, ছোট ছোট করে স্যার সব তথ্য স্যার থাকতো। হ্যাঁ, হয়তো তোমার ওই যে মানে কি বলে ওই যে রং ঢঙের খবরগুলো কম থাকতো, খেলাধুলার খবর কম থাকতো, তারপরে মিডিয়ার খবর কম থাকতো, কিন্তু ম্যাগাজিন স্যার একটু কম থাকতো, ম্যাগাজিন বিনোদন এগুলো একটু কম। হ্যাঁ তবে স্যার আমাদের জন্য তখন তো স্যার আমরা ছিলাম মানে ধরুন শয়তানের টাইম ছিলাম তো স্যার, এখানে স্যার 18+ নিউজ স্যার সব বেশি থাকতো। আচ্ছা আচ্ছা, হোয়াটএভার। তো প্রথম আলোতে 2 দিন আগে একটা নিউজ দেখছিলেন যে তোমার ছাত্র অবস্থায় কি কি 10টা সফটওয়্যার শেখা উচিত। তো ওখানে যে 10টা সফটওয়্যারের নাম দিছে তার মধ্যে একটা ছিল এসপিএসএস। এখন স্যার এই এসপিএসএস এর ইউজ স্যার আবার দেখলাম কমে গেছে স্যার, নতুন একটা আসছে স্যার এসএএস স্যার, এটা স্যার আরো স্যার এখন বেশি আর কি ইউজ হইতেছে। কি নাম? এসএএস। এসপিএস না স্যার, এসএএস। এক্স কে এস? না না স্যার, এসএএস। ও সেস। জি স্যার। সেস আরো পুরান। স্যার এখন তো দেখি এটা ইউজ করে স্যার। সেস আরো পুরান। তবে সেসের একটা গ্যাঞ্জাম কি তোমার, মানে আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে সেস শিখছি, তারপর এসপিএস শিখছি। কত হয়েছে কি, সেস এসপিএস এই দুইটারই একটা কমন প্রবলেম হলো এগুলো টাকা দিয়ে কিনতে হয় এবং অনেক দাম। টাকা দিয়ে কিনতে হয়, অনেক দাম। তো বাংলাদেশে তো মনে করো সবাই চোরাই সফটওয়্যার ইউজ করে। যেমন ওরা ওই দিন যে 10টা সফটওয়্যারের নাম বলছে প্রথম আলোতে, 10টা সফটওয়্যার বাংলাদেশের লোকজন চুরি করে ইউজ করে। এই যে আমার উইন্ডোজ, এটা যে কে কিনছে আল্লাহ মাবুদ কইতে পারে। রায়ান সিয়া কম্পিউটারে নিয়ে গেছিলাম, হেরে দিয়ে দিছে একটা। এটা কার সফটওয়্যার কারে দিছে আল্লাহ মাবুদ কইতে পারবে। তো সেস এসপিএসএস এগুলো অনেক পুরান সফটওয়্যার, মানে ভেজাল যেটা, এই দুইটাই তোমার টাকা দিয়ে কিনতে হয়। আর আরেকটা জিনিস হলো গিয়া তোমার এসপিএসএস হলো গিয়ে অনেকটা এক্সেল এর মতো। এক্সেল যারা ইউজ করতে পারে এসপিএসএস ইউজ করা খুব একটা টাফ না তাদের জন্য, কিন্তু স্যাসে প্রোগ্রাম লিখতে হয়। তো ঠেকা বেঠাকা এসপিএসএস আমি এখনো ইউজ করি, ঠেকা বেঠাকায় যখন বিপদে পড়ি তখন এখনো ইউজ করি। তবে স্যাস আমার লাগে না। স্যাসের জায়গায় আমি ইউজ করি এটা, ওই যে তোমাদের একটু আগে দেখাইছিলাম না একটু, আমি এটা ইউজ করি। এটা একদম ফ্রি এবং আমার মনে হয় এটা স্যাসের চেয়ে অনেক গুণ বেশি পাওয়ারফুল। এটা মাগনা ইউজ করা যায়, মাগনা ইউজ করতেছি, খারাপ কি। এবং গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্য আমার জন্য খুব ভালো কাজ চলে যায় এটা দিয়ে, আমার আর স্যাস লাগে না। আচ্ছা, এত কিছু সব লেখা লাগে, অনেক অনেক কিছু ডাটা এখানে। তোমার সাবজেক্টে তুমি যখন খাইটা কাজ করো, আমার সাবজেক্টে আমারও খাটতে হয়। প্রত্যেকটা আচ্ছা সাবজেক্টেই খাটার জায়গা আছে। তোমার সাবজেক্টে তুমি জান প্রাণ দিয়ে খাটো না। আচ্ছা আচ্ছা। আমাদের কাজ যখন নাকি প্রোগ্রাম লিখতে হয় আমরা লিখি, সমস্যা কি, লিখতে হয় লিখি। স্যার দেখে এমনি সিম্পল জিনিস দেখে যে মাথা ঘুরে, আর এটা তো স্যার উল্টো করে। এইটু তো খাটনি থাকবেই। ওকে বাবারা, তোমরা প্রশ্নটা লিখে ফেলছো আশা করি। আচ্ছা, এখন আমি 2-1টা জিনিসের উত্তর দিই তোমাদের। আচ্ছা 1 সেকেন্ড, আমার একটু 5 সেকেন্ডের জন্য ছাড়ো তো বাবারা।
হ্যালো, হ্যাঁ সরি আমি একটু উঠতে হয়েছিল আবার। আচ্ছা, তো এখানে আমরা আমাদের প্রশ্নটা দেখো, আমাদের এই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে আর কি কি করতে বলছে। আচ্ছা, প্রথমে দেখো এখানে বলা আছে যে এখানে 100টা লাইট বাল্বের একটা স্যাম্পল দেওয়া আছে। আচ্ছা, 100টা লাইট বাল্বের একটা স্যাম্পল দেওয়া আছে এবং বলা হয়েছে কি যে এরা দেখছে এদের কোম্পানির যে লাইট গুলা, এই 100টা লাইট বাল্বের যে স্যাম্পলটা সেখান থেকে তারা দেখছে যে তোমার এই লাইট বাল্ব গুলা 1570 ঘন্টা টিকে এবং এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 80 ঘন্টা। এই দুইটা জিনিস বলা আছে। এদের এভারেজ 1570 ঘন্টা এই স্যাম্পলের, এবং এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 80 ঘন্টা। এই দুইটা জিনিস বলা আছে। তো আমাদেরকে টেস্ট দা হাইপোথিস, আমাদেরকে বলছে হাইপোথিস টেস্ট করার জন্য মিন লাইফ টাইম অফ দ্য টিউবস প্রডিউসড বাই দিস কোম্পানি, যে এই কোম্পানিগুলো যে লাইট বাল্ব গুলা বানায় তাদের এভারেজ টাইম হচ্ছে 1600 ঘন্টা। এটা আমাদেরকে টেস্ট করতে বলছে এবং বলা আছে কনসিডার 5% সিগনিফিকেন্স লেভেল, অর্থাৎ আলফার মান 0.005। এটা এখানে বলা আছে। আমি আবার বলতেছি এই প্রবলেমটার মধ্যে কি দেওয়া আছে। প্রথমে বলা আছে যে এই একটা কোম্পানি লাইট বাল্ব বানায়, তারা করছে কি 100টা বাল্বের একটা স্যাম্পল নিছে। এই 100টা বাল্বের যে একটা স্যাম্পল নিছে সেখানে তারা দেখছে যে এই বাল্বগুলা 1570 ঘন্টা টিকে এবং এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 80 ঘন্টা। তো আমাদেরকে হাইপোথিসিস টেস্ট করতে বলছে যে এই কোম্পানি যে লাইট বাল্বগুলা বানায় এই বাল্বগুলো এভারেজে 1600 ঘন্টা টিকে কিনা এটা আমাদেরকে টেস্ট করতে বলছে এবং আমাদের বলে দিছে যে আমাদের এখানে সিগনিফিকেন্স লেভেল হলো 5%। আচ্ছা, তাহলে এখন দেখো বাবারা, আমাদেরকে টেস্ট করতে বলছে যে এই কোম্পানির বাল্বগুলো 1600 ঘন্টা টিকে কিনা। আচ্ছা, 1600 ঘন্টার চেয়ে বেশি টিকে কিনা এটা কি টেস্ট করতে বলছে, না কম কিনা সেটা না টেস্ট স্যার, করতে বলছে? একদমই এক্সাক্ট উল্টা। এক্স্যাক্টলি 1600 ঘন্টা টেস্ট করতে বলছে। তার মানে অল্টারনেটিভলি এটা কি বেশি টিকবে না কম টিকবে সেটা কিন্তু আমাদেরকে বলেনি। বলছে যে এক্স্যাক্টলি 1600 ঘন্টা টিকবে এটা টেস্ট করতে বলছে। তার মানে এটা হচ্ছে বড় কিনা সেটাও টেস্ট করতে বলেনি, ছোট কিনা সেটাও টেস্ট করতে বলেনি। কাজেই আমাদের এখানে অল্টারনেটিভ তাহলে কি হবে বলো? বড় ছোট কিছুই কিন্তু এখানে বলেনি, তাহলে আমার অল্টারনেটিভ কি হবে? নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু, ভেরি গুড। কারণ আমাদের যেহেতু এখানে স্পেসিফাই করে নাই, কাজে আমাদেরকে টেস্ট করতে হবে যে অল্টারনেটিভ হচ্ছে নট ইকুয়াল টু 1600 ঘন্টা। তাহলে আমি লিখে ফেলি আমাদের হাইপোথিস তাহলে কি হবে, লিখে ফেলো। আমাদের নাল হাইপোথিস তাহলে কি হবে, মিউ ইকুয়াল টু 1600 এটা আমাদেরকে টেস্ট করতে বলছে, ভার্সেস মিউ নট ইকুয়াল টু 1600 এটা আমাদেরকে অল্টারনেটিভ হিসেবে টেস্ট করতে হবে। লিখে ফেলো। লেখা শেষ সবার? স্যার আচ্ছা মিস্টার আলফাস, তুমি আমার একটা প্রশ্ন করছিলে, আমার প্রশ্নটা মনে আছে, আমি এখনই কিছুক্ষণের মধ্যে তোমার উত্তর দিতেছি। কি করছিলাম? তুমি তো করছিলে মনে নাকি ওই যে তোমার টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা কেমনে ঠিক করবো, ক্রিটিক্যাল ভ্যালু কত হবে? না স্যার আমি করিনি। তাহলে কে করছিল? সেটা ইউনিট মনে করছি। ইউনিট মৃধা। মিস্টার মৃধা তুমি আছো? মিস্টার ইউনিট মৃধা। আচ্ছা, অসুবিধা নেই, আমার প্রশ্নটা মনে আছে এখনো, আমি এখনই উত্তরটা দিতেছি। জি স্যার, আসি স্যার। হ্যাঁ মিস্টার মৃধা, তোমার প্রশ্নটা আমার মনে আছে, আমি এখনই তোমার উত্তর দিব কিছুক্ষণ, কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের মধ্যে দিতেছি। আচ্ছা, তোমাদের কি লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের হাইপোথিসিসটা তাহলে কি হবে এই প্রবলেমের জন্য, এই মিউ ইকুয়াল টু 1600 ভার্সেস মিউ নট ইকুয়াল টু 1600, কারণ আমাদের এখানে স্পেসিফাই করে নাই যে আমাদেরকে বড় না ছোট কিনা টেস্ট করতে বলছে, স্পেসিফাই করেনি, কাজে নট ইকুয়াল টু 1600। গুড। আচ্ছা, এরপরে আমাদের কি দেওয়া আছে, আমাদের বলা আছে যে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে আলফা ইকুয়াল টু 0.05। এটা দেখো আমাদের বলা আছে যে কনসিডার 5% সিগনিফিকেন্স লেভেল। কাজে লিখে ফেলো, 2 নাম্বার দিয়ে লেখো যে লেভেল অফ সিগনিফিকেন্স গিভেন দ্যাট আলফা ইকুয়াল টু 0.05 লেখো।
হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের প্রবলেমটার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। আমাদের এখানে স্যাম্পল সাইজ হলো গিয়ে 30-এর চেয়ে বড়, লার্জ স্যাম্পল চেক করতে বলছে মিউ ইকুয়াল টু মিউ নট, এটা আমাদেরকে চেক করতে বলছে। তাহলে এটার জন্য আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক কি হবে? আমাদের জেড স্ট্যাটিস্টিক যেটা ছিল সেটা হবে, হ্যাঁ জেড স্ট্যাটিস্টিকটা হবে। তাহলে লেখা ফেলো যে যেহেতু আমাদের স্যাম্পল সাইজটা বড় এবং সিগমা নুন, দেখো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু বলা আছে 80 ঘন্টা, কাজেই আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকটা হবে জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। লেখা ফেলো। এখানে স্যার n গ্রেটার দেন 30 লিখছেন কেন স্যার? এটাই হলো গিয়া তোমার লার্জ স্যাম্পলের মোটামুটি ফর্মাল ডেফিনেশন, যে আমাদের স্যাম্পল সাইজ যদি মোটামুটি 30-এর সমান বা তার চেয়ে বড় হয় তাহলে বলা হয় যে এটা একটা লার্জ স্যাম্পল, এবং তখন আমি এই জেড টেস্টটা করতে পারবো, আদারওয়াইজ আমার টি টেস্ট করতে হবে। তো আমার কাছে না এই 30-এর শর্তটা আমার কাছে ইদানিং কেমন জানি হালকা মনে হয়। কারণ এই যে মনে করো বিগ ডাটার যে টার্মটা তোমরা শুনছো, বিগ ডাটার যে টার্ম আমরা শুনি, বিগ ডাটাতে কিন্তু তোমার বিশাল বিশাল পপুলেশন নিয়ে কাজ করে, কোটি কোটি থাকে মেম্বার একটা পপুলেশনের মধ্যে, সেখানে 30 ডেফিনেশনটা খুব ছোট হয় আমার কাছে, আমার হিসাবে আমার মনে হয়। লেখছো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে। আমাদেরকে এক্স বারের মান দেওয়া আছে, মিউ নটের মান দেওয়া আছে। মিউ নট হচ্ছে তোমার 1600, এটা আমাদেরকে বলা আছে। তাহলে আমাদের মান কি কি দেওয়া আছে লেখা ফেলো। এক্স বার হচ্ছে 1570, মিউ নট হচ্ছে 1600, সিগমা হচ্ছে এই যে 80 ঘন্টা, আর এন হচ্ছে তোমার 100। এগুলো দেখো আমাদেরকে বলা আছে। দেখো এই জিনিসগুলো আমাদেরকে দেওয়া আছে, লেখা ফেলো। লেখছো? জি স্যার। লেখা হয়ে গেলে এখন তাহলে জেড এর মানটা বাইর করো। জেড এর মান তাহলে কত আসে আমাদের এই ফর্মুলার মধ্যে যদি বসাই, 1570 মাইনাস 1600 ডিভাইডেড বাই 80 ডিভাইডেড বাই রুট 100 মানে 10, কত আসে মানটা দেখো তো। মেবি স্যার 3.75। মেবি না, কইরা ফেলো। স্যার -3.75। লেখো, লেখা ফেলো জেড সমান সমান কত আসে লেখা ফেলো। শিবলি মেবি বললো কেমনে হয়, তাড়াতাড়ি ঠিক করে দেন। স্যার -3.75। -3.75। আচ্ছা, তাহলে লেখা ফেলো, এখানে লেখো -3.75। আচ্ছা, এবার শুনুন, এখানে -3.75 লেখা, একটু ওয়েট করা, এখন আমি কি বলি শুনুন। মিস্টার ইউনিট মৃধা আমাদেরকে প্রশ্ন করছিল ক্লাসের, মানে তোমরা যখন এই প্রশ্নটা তুলো যে আমাদের একটা টেস্টের জন্য টেস্ট স্ট্যাটিস্টিকের ক্রিটিক্যাল ভ্যালুটা কত হবে, এটা আমরা কেমনে বাই করব, এটা আমাদেরকে সে জিজ্ঞেস করছিল। টেস্ট স্ট্যাটিস্টিকের জন্য একটা টেস্ট স্ট্যাটিস্টিকের মান যে আমি বাইর করছি, এই একটা পার্টিকুলার টেস্টে ক্রিটিক্যাল ভ্যালু কত হবে এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। এক, যে আমার স্ট্যাটিস্টিকটা কি, কোন স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করতেছি, এবং আমার লেভেল অফ সিগনিফিকেন্সটা কত, সাথে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি, এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। আমি আবার বলতেছি, টেস্ট স্ট্যাটিস্টিক কোনটা, লেভেল অফ সিগনিফিকেন্স কত, এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি, এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করবে আমার ক্রিটিক্যাল ভ্যালুটা কত আসবে। তাহলে এখন দেখো আমরা এখানে যে টেস্টটা করতেছি, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে জেড স্ট্যাটিস্টিক, এবং আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে তোমার নট ইকুয়াল টু ফর্মে আছে, এবং কনসিডার 5% লেভেল অফ সিগনিফিকেন্স, মানে আলফা হচ্ছে 0.05। তাহলে জেড টেস্টের জন্য আমি তোমাদেরকে বলছিলাম মানটা মুখস্থ রাখতে, তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো কি, তাহলে দেখো জেড টেস্টের জন্য আলফা ইকুয়াল টু 0.05, আমাদের অল্টারনেটিভ হচ্ছে তোমার মিউ ইকুয়াল টু মিউ নট। তাহলে এটার জন্য আমাদের
ক্রিটিক্যাল ভ্যালু কি হবে, যে আমাদের জেড এর মানটা যদি 1.96 এর চেয়ে বড় হয়, অ্যাবসলিউট ভ্যালু অফ জেড এর মানটা যদি 1.96 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব। মিস্টার মৃধা, তুমি কি উত্তর পাইছো? স্যার আরেকবার একটু বললেন স্যার। আমরা ডিসিশনটা কেমনে নিব? আমাদের কথা হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা কেমনে বাইর করব, ডিসিশনটা কেমনে নিব? ডিসিশন নেওয়ার জন্য স্যার অন্য কিছু হবে না? সরি, আলফা যে দুইটা ভ্যালু আছে 0.05 আর হচ্ছে 0.05 এই দুইটা আচ্ছা, আলফার ভ্যালু তিনটা হইতে পারে, তবে এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। কারণ এখানে বলতেছে যে আমার ভুলের মাত্রা 5% পর্যন্ত, এখানে বলতেছে ভুলের মাত্রা 1% পর্যন্ত। আরেকটা হইতে পারে ভুলের মাত্রা 10%, তবে ওইটার ইউজ খুবই কম দেখা যায়, কারণ 10% ভুল মানে মোটামুটি ভালোই ভুল, 10টার মধ্যে একটা ভুল, ব্যাপারটা এরকম হয়ে যায় না, যে কারণে সাধারণত এই দুইটার মধ্যেই রাখা হয়। তবে তোমাদেরকে ক্লাসে আমি একটা জিনিস পড়াই নেই, কারণ তোমাদের এই মুহূর্তে আমি এত কমপ্লিকেসি চাই না। পি ভ্যালু বলে একটা জিনিস আছে, সেটা দিয়ে তুমি চাইলে যে কোনো লেভেলে টেস্ট করতে পারো। 1%, 5%, 10%, 15%, 20%, যেমনি খুশি তুমি টেস্ট করতে পারো, সমস্যা নাই। তবে আপাতত হাতে কলমে ছোটখাটো ম্যাথ করার জন্য এই দুইটাই তোমাদের জন্য সাফিসিয়েন্ট, এবং এই দুইটারই রিয়েল লাইফ স্ট্যান্ডার্ড নোটেশনে এই দুইটাই বেশি ইউজ করা হয়। তাহলে এখানে আমাদের কি কি জিনিস দেখতে হবে? তিনটা জিনিস আমাদের দেখতে হবে। নাম্বার 1, যে আমার স্ট্যাটিস্টিক কোনটা। আমরা এখানে জেড স্ট্যাটিস্টিক ইউজ করতেছি, কাজে আমরা জেড টেস্ট করতেছি, কাজে জেড হচ্ছে আমার স্ট্যাটিস্টিক, জেড স্ট্যাটিস্টিক। নাম্বার 2, আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কোন ফর্মে আছে, এটা আছে নট ইকুয়াল টু ফর্মে, এবং কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্স টেস্ট করতেছি, 5%, মানে আলফা ইকুয়াল টু 0.05 আমি টেস্ট করতেছি। তাহলে এই তিনটা কেসের জন্য আমার নাল হাইপোথিসিসকে আমি রিজেক্ট করব কখন? যদি আমার জেড গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1.96 হয়, তাহলে আমি আমার নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব। মিস্টার মৃধা, তুমি কি বুঝতে পারছো এখন? মিস্টার মৃধা, মিস্টার মৃধা, তুমি কি আসো? জি স্যার, বুঝছি স্যার। স্যার মাইক আনমিউট করিনি স্যার। আচ্ছা 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 স্যার, এখানে স্যার মানে আমরা তো স্যার 1.96 যদি আসতো স্যার, তাহলে তো হচ্ছে স্যার আমরা এটাকে রিজেক্ট করতাম স্যার। তাহলেও তুমি কিন্তু হচ্ছে রিজেক্ট করতা, কিন্তু বলতা যে স্যার এখানে বর্ডারলাইন রিজেকশন। হ্যাঁ, কিন্তু স্যার এখানে স্যার আবার ইকুয়াল মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দেওয়া আছে স্যার, এখন কি স্যার অ্যাকসেপ্ট করব কিনা 1.96? আচ্ছা, গ্রেটার দেন অর ইকুয়াল টু হলে তুমি রিজেক্ট করবা, মানে কি সমান সমান হলেও তুমি রিজেক্ট করবা না, বলছিলাম না? ও আচ্ছা আচ্ছা স্যার। যদি সমান সমান আসে, আমি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু সবগুলো দিছি বর্ডারলাইন রিজেকশনের জন্য, যে যদি এই মানটা আসে তাহলেও রিজেক্ট করবো, সেই জন্য এটা এখানে দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে এখন দেখো, টি টেস্টের বেলা তো সেম কাজ হবে, টি টেবিলটা একবার ধরলেই তোমরা চিনতে পারবা, টি টেবিলও সেম কাজ হবে। তখন তুমি দেখবা যে তোমার এই টি এন মাইনাস 1 আলফা যেটা, তার জন্য কিরকম আসে সেটা। আচ্ছা, তো এখন দেখো স্যার আমরা একটা কোশ্চেন স্যার ভ্যালুগুলো স্যার মনে রাখতে হবে। সাইফুল, তোমার কথা আমি বুঝি নাই। স্যার ভ্যালুগুলো স্যার আমাদের মনে রাখতে হবে। সাইফুল, তোমার কথা আমি শুনতে পারতেছি না, আমি সরি। তুমি তুমি এক কাজ করো, মেসেজ পাঠাও। হ্যালো স্যার এখন শোনা যায় স্যার? এখন শোনা যায়, হ্যাঁ। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমরা যে টেস্টগুলো করতেছি এই ক্ষেত্রে জেড এর ভ্যালু নাল ভ্যালুটা আমরা যে করতেছি স্যার, এটার জন্য ভ্যালুর রেঞ্জগুলো তো মনে রাখতে হবে। আবার কেটে যেতেছে তোমার কথা, আমি সরি, আবার কথা কেটে। ও আর কি স্যার স্যার এই ভ্যালুগুলো কইতে পারি? আচ্ছা, এই ভ্যালুগুলো আমরা পাইছি কই থেকে? এই ভ্যালুগুলো আমরা পাইছি এই জেড টেস্টটা আসছে হচ্ছে তোমার নরমাল টেস্ট থেকে, নরমাল টেস্ট বা জেড টেস্ট বলা হয়। এই ভ্যালুগুলো আসছে হচ্ছে তোমার আমাদের যে নরমাল ডিস্ট্রিবিউশনের টেবিলটা ছিল সেখান থেকে আসছে। এই ভ্যালুগুলো আসছে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা ছিল, নরমাল ডিস্ট্রিবিউশনে ম্যাথ করার সময় আমরা যে টেবিলটা ইউজ করছিলাম সেখান থেকে আসছে। আচ্ছা, আমি দেখি তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে পারি কিনা, এটা ঝামেলার কাজের জন্য করতে চাই না ক্লাসে। স্যার আমি স্যার এটা জানতে চাইনি স্যার, আমি জানতে চাইছিলাম স্যার আমরা যে ভ্যালুগুলো টেস্টটা করতেছি স্যার, এটা রেঞ্জটা তো স্যার আমাদের মনে রাখতে হবে। আমি আপাতত তোমাদের সাজেস্ট করতেছি মনে রাখার জন্য। আর টি ডিস্ট্রিবিউশন, টি এর টেস্ট যদি আসে, সেই ক্ষেত্রে টি এর টেবিল তোমাদের ক্লাসে সাপ্লাই করতে হবে। মানে দেওয়া থাকবে স্যার? হ্যাঁ, আচ্ছা জেড এর বেলায় দেওয়া থাকবে না, জেড এর বেলায় তো জেড এর বেলায় মাত্র জেড টেস্টের বেলায় মাত্র 6টা ভ্যালু, তো এইটা তোমাদেরকে দেওয়া থাকবে না। তবে টি টেস্ট যদি আসে তখন তোমাদেরকে টেবিল ক্লাসে সাপ্লাই করা হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওহ, ইউর ওয়েলকাম। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমাদের ডিসিশনটা কি হবে? আমাদের জেড এর মান আসছে -3.75, কাজে অ্যাবসলিউট ভ্যালু নিলে আসতে আসছে 3.75, লিখে ফেলো। ডাজ অ্যাবসলিউট ভ্যালু অফ জেড ইকুয়াল টু 3.75, লিখে ফেলো। এবং এরপরে কমেন্টটা কি হবে? কমেন্টটা হবে দ্য ক্রিটিক্যাল ভ্যালু, যেটা সেটা আগে লিখতে হবে। দ্য ক্রিটিক্যাল ভ্যালু আর টেবুলার ভ্যালু ইজ 1.96 ফর
আলফা ইকুয়াল টু 0.05। চার নম্বর কোনটা লিখবো? হ্যাঁ 4 নম্বর যে পয়েন্টটা ক্রিটিক্যাল ভ্যালু। হ্যাঁ লিখে ফেলো ক্রিটিক্যাল ভ্যালু। দ্য ক্রিটিক্যাল ভ্যালু অর টেবুলেটেড ভ্যালু ইজ 1.96 ফর দ্য গিভেন লেভেল অফ সিগনিফিকেন্স। মানে আমাদের এই প্রবলেমটার জন্য ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 1.96, আমরা এইমাত্র যেটা দেখে আসলাম। লেখছো? লেখা শেষ সবার? জি স্যার। আচ্ছা তাহলে এখন ডিভিশনটা লিখে ফেলো। যে আমরা এখানে যে মানটা বাইর করছি 3.75, অবভিয়াসলি এটা 1.96 এর চেয়ে বড়, কাজেই আমাদের নাল হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট করতে পারি আমাদের এই ডাটার উপর বেস করে। কমেন্ট লিখে ফেলো অ্যাজ জেড ক্যালকুলেটেড, মানে আমরা যে মানটা বাইর করছি এই মানটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জেড টেবুলেটেড, আমাদের ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে বড়, সো উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এই কথাগুলো খেয়াল রেখো। আমরা কিন্তু এই মে কথাটা অবশ্যই, উই মে এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ এটা শুধু এই ডাটার জন্য, অন্য ডাটাতে এটা অন্য রেজাল্টও আসতে পারতো। অ্যাজ জেড ক্যালকুলেটেড মানে আমরা যে মানটা বাই করছি এটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জেড টেবুলেটেড, সো উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। দেয়ারফর দ্য মিন লাইফ টাইম অফ দ্য টিউব প্রডিউসড বাই দিস কোম্পানি ইজ নট 1600 আওয়ার্স। 1600 ঘন্টার বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু এটা 1600 ঘন্টা না। লেখা ফেলো 5 নাম্বার ডিভিশন লেখা, পুরোটা কথা লেখা ফেলো। স্যার ম্যাথ এইটুকুই, সরি ম্যাথগুলো কি এরকমই থাকবে স্যার সবগুলো? এই টেস্ট হাইপোথিসিসের ম্যাথ সবগুলো এরকমই। স্যার এখান থেকে শুধু ম্যাথ আসতে পারে না? ম্যাথ আসতে পারে, সংজ্ঞা আসতে পারে, পার্থক্য আসতে পারে, খ্যাকশিয়ালের বিয়ে আসতে পারে, সবই আসতে পারে। স্যার এটা কোনটা? ওকে স্যার। কোনো কিছুই বাদ দিও না, কারণ তোমাদের যদি মানে আমি জানি না এখনো তোমাদের পরীক্ষা কি ফিজিক্যালি হবে নাকি এই লাস্ট পরীক্ষাটার মতো হবে। লাস্ট পরীক্ষাটার মতো হইলে কিন্তু মনে করো সবকিছুই আসতে পারে, কারণ এমসিকিউ তে যা ইচ্ছা তাই দেওয়া যায়। স্যার লাস্ট পরীক্ষার মতো স্যার বেশি ভেজাল। আমার মনে হয় তোমাদের এই পরীক্ষাটাও হয়তো অনলাইনেই হয়ে যাবে হয়তো। আচ্ছা আচ্ছা স্যার, এই ধরনের এই যে অঙ্কটা করলাম, এই ধরনের জিনিসপাতি আসলে কই ইউজ করে? ওই যে কোনো একটা কোম্পানি তাদের জিনিস প্রোডাক্টের একটা দাবি করলো, তো ওইটা আসলে সত্য বা মিথ্যা কিনা ওইটা মান যাচাইয়ের জন্য এগুলো ইউজ করে। এই জিনিসটা সবসময় ইউজ করা হয় ডিসিশন মেকিং এর জন্য। স্ট্যাটিস্টিক্যালি ডিসিশন মেকিং এর কোর কনসেপ্ট হলো এটা, যে কোনো ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই জিনিসটা লাগে। যে কোনো ডিসিশন নেওয়ার জন্য, স্ট্যাটিস্টিক্যালি যে কোনো ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই টেস্ট হাইপোথিসিসটা লাগে। এটা তুমি ইন্ডাস্ট্রিতে বলো বা তোমার এই করোনা টেস্টেই বলো, লাগবেই। টেস্ট হাইপোথিসিসের ফর্মুলা মানে প্রসিডিউর তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবেই। আচ্ছা তোমাদের এই ম্যাথটা শেষ, আমি এখন শর্টকাটে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে তোমার পেয়ার টি টেস্ট। আচ্ছা এখানে একটা ম্যাথ তোমাদেরকে দেওয়া আছে বাসায় প্র্যাকটিস করার জন্য, আমি স্লাইড দিয়ে দিব, কাজে তোমরা স্লাইড থেকে দেখে নিও। এই ম্যাথটা তোমরা প্র্যাকটিস করে আমরা জানাও, আমার মেইলে পাঠিয়ে দিও, যদি কেউ দেখাইতে চাও মেইলে পাঠিয়ে দিও, একই রকম ম্যাথ, কোনো আলাদা কিছু নাই। আচ্ছা এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস শর্টকাটে একটু বলতে চাই, সেটা হচ্ছে তোমার পেয়ার টি টেস্ট। আচ্ছা পেয়ার টি টেস্টের ম্যাথ আমি এখন করাবো না, আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা বলি এটা কি জিনিস। তো টি টেস্ট তো আমরা করি স্মল স্যাম্পলের বেলায়, পেয়ার টি টেস্টটা কখন করা হয়? পেয়ার টি টেস্টটা করা হয় মনে করো, ধরো তোমার একটা কাপড় চিন্তা করো, যে একটা কাপড়ের মধ্যে তুমি একটা স্পেসিফিক টেম্পারেচার ইউজ করে দেখতে চাও যে এই টেম্পারেচারটা ইউজ করলে তোমার রং করার সময় কোনো বিহেভিয়ারে চেঞ্জ আসে কিনা, অথবা
একটা ডায়েট অ্যাপ্লাই করে তুমি দেখতে চাও যে একটা স্পেসিফিক ডায়েট অ্যাপ্লাই করার পরে আমাদের ওজন চেঞ্জ হয় কিনা, ওজন বাড়ে কিনা বা কমে কিনা। যেমন মাঝখানে একটা ডায়েট খুব জনপ্রিয়তা পাইছিল না বাংলাদেশে, কিটো ডায়েট, নাম শুনছো? জি স্যার, ভয়াবহ। হ্যাঁ, বাংলাদেশে কিটো ডায়েট খুবই জনপ্রিয়তা পাইছিল। আমি জানি না একজন ডাক্তার কিভাবে এই জিনিস প্রচার করতে পারে, হোয়াটএভার। তো এরকম একটা ডায়েট দেওয়ার পরে মানুষের ওজনে কোনো চেঞ্জ আসে কিনা, তো এটা ওজনে চেঞ্জ আসে কিনা বোঝার উপায় কি? আমরা তখন করব কি, একই জিনিসের উপরে দুইবার স্যাম্পল নিব। ডায়েটটা অ্যাপ্লাই করার আগের ওজন কত ছিল আর অ্যাপ্লাই করার পরের ওজন কত। অথবা আমরা যখন নাকি যে রঙের কথাটা বললাম, যে একটা স্পেসিফিক টেম্পারেচার ইউজ করার আগে আমাদের রংটা কিরকম ভাবে আসতো, আর টেম্পারেচারটা প্রয়োগ করার পরে কাপড়টাতে রংটা দিলে রংটা কিভাবে আসে। এই যে দুইটা মেজারমেন্ট আমরা নিলাম, সেখান থেকে আমরা একটা ডিফারেন্স বাই করব। এই ডিফারেন্সটাকে বলা হয় মিউ ডি, অর্থাৎ ডিফারেন্সের এভারেজ। তো আমাদের টেস্টে হচ্ছে তোমার এখানে নাল হাইপোথিসিস যে কোনো ডিফারেন্স নাই, এগেইনস্ট একটা ডিফারেন্স আছে, নট ইকুয়াল টু 0। তো এই টেস্টটা করার জন্য টি টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলা হলো ডি বার মাইনাস মিউ ডি ডিভাইডেড বাই এসডি ডিভাইডেড বাই √10। ডিটেলস ব্যাখ্যা তোমরা এখানে পাবা, তোমাদের এখানে আছে এই যে পেয়ার টি টেস্টের মধ্যে এখানে সব ডিটেলস বলা আছে। আচ্ছা, তো এরপরে এখান থেকে তোমরা ডিসিশন নেওয়ার প্রসিডিউর আগের মতোই। আর আমি এখানে একটা ছোট একটা এক্সাম্পলের লিংক দিয়ে দিছি তোমাদের, যে কিভাবে এই ম্যাথগুলো করতে হয়, এই পেয়ার টি টেস্টের ম্যাথটা করতে হয়। আমি ক্লাস 8 মধ্যে সময় দিব না। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে আমি এসপিএসএস ইউজ করে কিভাবে এই পেয়ার টি টেস্ট করতে হয় বা ওয়ান স্যাম্পল জেড টেস্ট বা টি টেস্ট করতে হয়, সেটা আমি তোমাদেরকে এসপিএসএস ইউজ করে কেমনে করতে হয় আমি ডিটেলস তোমার কোডগুলো দিয়ে দিছি। এসপিএস এর প্রসেসটা কি হবে সেটা আমি তোমাদের দিয়ে দিছি। কমেন্ট কেমনে করতে হয় সেটাও আমি এখানে দেখাই দিছি এসপিএস ইউজ করে। আর লাস্টে তোমার যথারীতি লিঙ্কগুলো আছে, এবং এখানে তোমার টেস্ট হাইপোথিসিস কিছু অনলাইন রিসোর্স আমি তোমাদের রেখে দিছি, কিছু এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিছি, তোমরা এগুলো চেক করো। আচ্ছা, আমার আজকের ক্লাসটা এখানেই শেষ, আমি এটার ফার্দার বাড়াবো না। তো আমি আবার বলতেছি, তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি এখানে যতগুলা টেস্ট স্ট্যাটিস্টিক দেখতেছো তোমাদের উইকিপিডিয়াতে যা আছে, টেকনিক্যালি সবগুলাই তোমাদের সিলেবাসে আছে। তবে আমরা ক্লাসে যখন নাকি করাই, আমরা আসলে এতটা সময়ও পাই না, যে কারণে আমি আর কাউসার স্যার মোটামুটি একটা এগ্রিমেন্টে আসছি যে আমরা এই ওয়ান স্যাম্পল জেড টেস্ট বা ওয়ান স্যাম্পল টি টেস্ট যেটা, এটার বাইরে সাধারণত আমরা যেতে চাই না। ক্লাসে কোনটা করেছি এটা আমরা কথা বলেই সাধারণত প্রশ্নে দেই, কাজে আমি আশা করতেছি তোমাদের কোনো প্রবলেম এখানে আসবে না। হোয়াটএভার, তোমরা যে ম্যাথটা প্র্যাকটিস করার জন্য দিছি, তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবা, করে আমাকে দেখাবা এবং আমাকে জানাবা এই ম্যাথটা। সেই সাথে তোমাদেরকে আমি আরো কিছু এক্সাম্পল এই লিঙ্কগুলোর মধ্যে দিয়ে দিছি, তোমরা এই লিঙ্কের এই দুইটা এক্সাম্পল অবশ্যই চেক করবে এবং আমাকে জানাবা কোনো প্রবলেম হলে। ঠিক আছে, পেয়ার টি টেস্টও করা লাগবে। পেয়ার টি টেস্টটা করা লাগবে। স্যার জেড টেস্টটা কখন করব স্যার, বা টি টেস্টটা কখন করব স্যার, এটা যদি স্যার আরেকটু বলতেন। আচ্ছা, জেড টেস্টটা আমরা করব যখন নাকি আমার স্যাম্পল সাইজটা বড় হবে তখন, আর টি টেস্ট আমরা করব যখন নাকি স্যাম্পল সাইজ ছোট হবে তখন। গেল, দাঁড়াও দেখাই দিছিলাম কই জানি, এই যে যখন নাকি তোমার লার্জ স্যাম্পল নিয়ে কাজ করবা তখন হবে জেড টেস্ট, লার্জ স্যাম্পলের বেলায় হবে জেড টেস্ট, আর যখন নাকি স্মল স্যাম্পল তখন হবে তোমার টি টেস্ট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমার আজকের ক্লাস এখানেই শেষ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার 2 ঘন্টা ক্লাস দিব এবং ওই দিনই ইনশাআল্লাহ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর আমি তোমাদের সিআরদেরকে, হ্যাঁ মিস্টার রাব্বি, আচ্ছা আমি আমার ক্লাসে এখনই তোমাদেরকে আমি আমার স্লাইড এবং আজকের ক্লাসের যে ওয়ার্ড ফাইলটা পাঠিয়ে দিতেছি, তোমরা কিন্তু প্লিজ ম্যাথটা চেক করে আমার সাথে কনসাল্ট করো এবং ওই আগের ক্লাসের স্যাম্পলিং এর প্রবলেমগুলো কিন্তু দেখো, তোমরা কিন্তু দেখো নাই, তোমরা স্যাম্পলিং এর প্রবলেমগুলো কিন্তু অবশ্যই দেখবে এবং দেখে কিন্তু আমার জানাবা যে কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে 2 ঘন্টার ক্লাসে। ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।